আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই। এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নৈনিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপের। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে। কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো 2-1 জন মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙালা নাও আসতে পারে। সো ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজকের এই ইমেইল এপিসোডে 3 থেকে 4টি পর্ব একসাথে তুলে ধরা হয়েছে, যেগুলো বাছাই করা এবং অনেক ভয়ঙ্কর ইমেইল ঘটনাগুলো। ডিয়ার লিসেনার, আফনান ভাইয়া, বাবু ভাইয়া, রাসেল ভাইয়া সহ আরো 2 জন নতুন গেস্ট আছে, একটি আপু আছে যে অনেক ভয়ঙ্কর ঘটনা বলেছে। চলুন আমরা দেরি না করে সেই ঘটনাটি শুনে আসি। তার আগে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন চলে যাই ঘটনাতে। ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সেই লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, যে দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোনো আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, ওইটা কি মানে মানে কোনো বাসা না কি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই, এই বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চেয়ে বেড়ার চলে যাই।
তো বসে ওর যে ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে, এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমনভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে ওই জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, এই মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। তো লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেইভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই। যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রাখো চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে, চুড়িয়াল, বাট ইজ চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। মানে অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরও বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরও কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট। এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বলল, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সে বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাবো নিচে। বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ। মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি। সে চিন্তা করতেছে যে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের। দৌড়ানো শুরু করছে, দৌড়াচ্ছে। ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি,
এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসতেছে মাটির খুব কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতেছে কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে ওকে, বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, এটা তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে, এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়। এবং ও ওখানে পরে ছিল বহুত দিনই, ওখানে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক, এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরও মিথ আছে, এবং আরও এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওখানকার ঘটনা আরও যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার কাছে পছন্দ হয়েছে ঘটনাটি, যেমন আমি দেখতে চলে যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম বাবু ভাই, আশা করছি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু অসুস্থ, কাশি, ঠান্ডা, সেটাই, মানে এই গলার সাউন্ডটাকে মানুষ এক্সকিউজ করতে হবে একটু। না ইনশাআল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ঘটনা শুরু করার আগে বলতে চাই যে গত 2 দিন আগে আমাদের ঢাকা, পুরান ঢাকায় যে ব্যাপক অগ্নিকাণ্ড হলো এবং অনেকগুলো মানুষ একসাথে মারা গেল, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ওকে রাসেল ভাই, ওকে কাহিনীতে চলে যাই। এটা অনেকের বাবার কাহিনী। অনেকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। এন্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতোত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে। তখন অনেকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী। আচ্ছা, তো উনি বাড়ি যায় আর কি। ওই সময় বাড়ি যাওয়ার জন্য ওনাদের লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো। ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি। একটা জায়গায় যে সেখান থেকে সুইচ করতে হতো, তৈরি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল সরাসরি বাড়িতে পৌঁছানোর অবস্থা ছিল না। লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো, সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো। যে কারণে হোক, ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা, মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না। আচ্ছা, তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আরেকটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ,
এবং মানে একটু মানে মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে, আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত, অনেক লম্বা সময়। অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি টাইম। আচ্ছা, তো উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার পথে ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো। তো পদ্মা অনেক বড় নদী, আপনারা এখনই জানি। ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারে দেখা যেত না। এন্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পার দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-র দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা, তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ভোরের দিকে বা মধ্যরাতে 2টা-3টা এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা ওই জায়গাটা টাচ করছে লঞ্চ। আচ্ছা, এবং উনি নেমে যান ওখান থেকে। লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই। যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই বাতি টাতি কিছুই নেই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু শুনশান। আচ্ছা, তো উনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি, সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল, ছোটকালে ওনার বড় হচ্ছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটাতে। আচ্ছা, একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গা থেকে এত দূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝি টাজি পাবো, কাউকে পেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো। এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি ওই সময়। আচ্ছা, তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই অবস্থায় উনি হেঁটে হেঁটে যেতে থাকে। আচ্ছা, তো ওনার ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট, ছোট ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে, এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উনি যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলোর মতো আকাশে থাকে, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আসছেন, যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন, ওনার কিছু স্মৃতি মনে পড়ছে, যে ওনার কৈশোরে, ওনার আরো ছোটকাল, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন। আচ্ছা, এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আর ওই পাশ থেকে। আচ্ছা, তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমি গানছে বড় রাস্তা দিয়ে, সেটা জানছিল ভ্যান গাড়িতে করে, মানে 3 চাকার ভ্যান। এখানে আমার 3 চাকার ভ্যান নেই, এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট, যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাত হলে। উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না, দাদা এত কিছু বলেন, কনফিউশন আছে। উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি, রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে, সেটাতে মানুষ চলে না। তো উনি ওখান থেকে নেমে হাঁটা ধরছে, হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে, যে গ্রামে ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চড়া। আচ্ছা, মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সময় যেতে পারে, এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে। বাঁশঝাড় যখন ছেয়ে গেছে, ওনার কাছে একটু ভয় লাগতেছে, কারণ বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসছে। তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে, এবং কোনো বাঁশ পড়া উনি পাননি। যাচ্ছে, তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন, মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়। শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম একটা হুইসেল টাইপের সাউন্ড, মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে, ঘটনা কি। তো উনি এক জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, দেখে শব্দ নাই। আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটরসাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা যেটা চলবে না, চলবে না, জিনিসটা আসলে একটা বাজে জিনিস, বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াট এভার, চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়।
তো বেশ কিছু দূর যে উনি দেখে ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে এক জমিদার ছিল। সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে করতো, পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে, যে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে, ভাঙাচোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ। অনেক কিছু তো শোনা যায় জমিদার বাড়ির সময়। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আরেকটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। তো হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে, বাড়ির সামনের আঙিনা, এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই। তো ওখানে উনি থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাটসাট করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে, আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম একটা ফিলিংস ওনার কাছে কাজ করেছে। হ্যাঁ, মাথার মধ্যে। তেমন আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি, এত হিসেবে ওনার কাছে বেশ লাগা শুরু করে। তো উনি সিগারেট ধরায় উনি খেতে থাকে। খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটে সামনে, এবং হাঁটতে জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে। এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু জিনিস হাঁটতে, সামথিং লাইক দ্যাট। তো উনি পিছনে উকি দেয়, পিছনে ফিরে কাউকে দেখেন। বাট যখনই ফিরে হাঁটা ধরে, মনে হয় যে ওনার সাথে কেউ হেঁটে ফলো করতেছে। এবং এরকম করে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল, ওটার পাশে চলে আসে। ওটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষ হতে পারে, এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে, বিলে আমার রাস্তা নাই। জি। এবং নৌকা যেহেতু একটা আছে, উনি হেঁটে হেঁটে যায়। যে উনি গলা চড়ায় ডাক দেয়, এই মাঝি আসো নাকি, এসে কোনো শব্দ না। 2-3বার ডাকার পরে ওই যে উনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো, ওটা নড়ে উঠছে। নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না। উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গায় উনি যাবে ওই জায়গার নাম বলে। ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, উনি যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকায় যখন উঠে বসে, দেখে যে বেশ দূরনি ছোট নৌকা, এটাতে বেশি হলে 2-1 বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকায় উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে। আচ্ছা। যে ওখানে লাইক কয়েকজনের নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল, হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝাপ করে 2-1 দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে, অন্য কেউ নৌকা উঠার চেষ্টা করছে, এই সময় উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো নাই, কোনো একটা কুপি জ্বালেন, মাঝি কোনো কথা বলতেছে। তো উনি ওনার সিগারেট শেষ হয়েছে, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিল, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে। বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে। তখন উনি করোনা ঘড়ি বের করে, ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায়, ওই যে সিগারেটের আলো দিয়ে জোরে দিয়ে তাকায়, দেখে তখন 3:30 এরকম বাজে। তো ওখানে যাচ্ছে, পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা। তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিক, হাতে ফ্ল্যাশ লাইট ছিল। তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয়, কারো চেহারার উপর ফ্ল্যাশ মারে। এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা। তো মাঝি ওনার সাথে কথা বলে না, উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কি ব্যাপার। তো এক সময় নৌকাটা যেতে ওনার যে গন্তব্যের যে জায়গা, তার কাছে চলে আসে। এসে দেখে যে নৌকাটা আস্তে আস্তে করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। এনে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি, ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল ওইটা দিয়ে পানির মধ্যে বাড়ি আঘাত করে আটকায় রাখে, নৌকাটাকে থামায় দেয়। আচ্ছা। তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন? ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নাই। টোনটা হচ্ছে নাইমেন না এমন ভাবে বলে, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ওর শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে, নদীর পাড়ে, ওখানে চোখ জ্বলতেছে কিছু। ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইমেন না বলে, সে ওর গায়ের তো লোম দাঁড়ায় গেছে, পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনার উপর। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে যে মাঝি যে ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে। আচ্ছা। চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায়, চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট।
এরকম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে, ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলা আরেকটু সরে যাচ্ছে এবং গড় 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 শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে, আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে উনার লাশ পাড়াতে, মানে যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপর উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল গায়ে জ্বর এসে যায় ওনার। উনি বাড়িতে আসে, এসে এই ঘটনাটা বলে যে আমি এভাবে আসে। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলেও সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে মাঝি ছিল, সে কোন একটা অত্যাচারে মারা যায়, সামহাউ তার একটা এখানে মানে রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো, এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না। আচ্ছা, এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন, এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স। এখন নাকি ওখানে অনেক শহর টর হয়ে গেছে, ওই রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ করেছে, এসব জমিদার বাড়িতে অন্য মানুষ নিয়ে অফিস বানাইছে সরকারি, এগুলো আর কি। আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে? আমার কাছে মনে হয় রাসেল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুইটাই আছে, জিনদের মধ্যে খারাপ ভালো আছে। মোস্ট প্রবাবলি সে কোনো ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যেই শিয়াল টাইপের কিছু দাঁড়াইছিল সেগুলো কোনো খারাপ জিন হতে পারে। তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন? মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে। আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয় না? দোষের কিছু হয় না এই কাজ। সে যদি আগে কথা বলতো, দেখেন পুরো রাস্তার মধ্যে কিন্তু সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, উনি ভয় হয়তো এখানে হার্ট ফিল করতে পারতো, ঠিক না? সেটাই। সে কিন্তু সেটা করেনি, সে একদম তীরে এসে সামহাও তাকে বন্ধ করে দিয়েছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পাড়ে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস। হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিনিস ছিল। মানে আপনার কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোনো সময় এরকম মনে হচ্ছে যাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম তো ভালো? এটা অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকে আছে আমাদের মধ্যে বসবাস করে, এন্ড উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতে ফেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার এক ফ্রেন্ড, অনেকদিন আগে বলেছেন, যে অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে হজরের নামাজের ঠিক পরে। আপনার কি মনে আছে মাঠটা মনে হয় আমরা দেখতেও গেছিলাম? দেখতে গেছিলাম, রাইট। ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে নাকি মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই একজন হয়ে গেল, রাইট, হয়ে আস্তে করে একটা পিঠে ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কে কোথায় আছে। হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে আমরা যেমন অনেক আগে ছোটকালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই, মানুষের কাছ থেকে আসে, মেইলে আসে, সে কিন্তু এগুলো বলি না কারণ এটা অনেক চর্চিত। যে অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, পরে দেখা গেল যে আপনার এলাকাতেও এরকম ঘটনা আছে অনেক? আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে। আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় রাতটা চিৎকার শুনে ভূত ভূত ভূত, কোথা থেকে শুনে মাদ্রাসা ছেলেমেয়েরা চিৎকার করতেছে। তো পরে মানুষের কাছ থেকে শুনছে যে ওখানে নাকি জিনরা আসে, ডিস্টার্ব করে। তো এটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায়, আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি। এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি, কিন্তু যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে তখন সেইটা আসলে সন্দেহের কোনো অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, রাসেল ভাই আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। রাজশাহী ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিয়েছে হাত বড় করে, এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি। এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলা এসে ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য, পরে যে দেখে তার সাথে কুস্তি হয়েছে, এগুলো একদম রেগুলার ঘটনা শোনা যায়। এমন শুনছি মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি, এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে। সো কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ ওইটা এক অঞ্চল, এটা আরেক অঞ্চল, মানে বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ হয় না। যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছে, একই রকমের ঘটনা, শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা।
এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব, তেমনকি এইসবের প্রকারভেদ। ওই যে আপনি ইংলিশ বইগুলাতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান। এটা আমি আগে বলছি, হেডলেস হর্সম্যান বাংলাদেশেও আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশে বাংলায় বলে কন্ধকাটা। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু কমন। এটা নিয়ে একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে। মানে ব্যাখ্যাটা হচ্ছে, মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোন একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই জন্য আর অর্ধেক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। সেটাই মানুষ দেখে আর কি। হ্যাঁ, মানুষ দেখে, সেটাই। তো যাই হোক, এরকম ঘটনা নিয়ে এবং আলোচনা আরো বাবু ভাইয়ের সাথে থাকবে আমাদের আরো একবার। সুতরাং আপনারা সবাই সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুড এফএম এন্ড ডু ফুড এফএম। এটা চমৎকার ঘটনা আমরা এই মুহূর্তে শুনে আসবো। আশা করছি গতবারের ঘটনায় প্রচুর প্রশংসা করেছেন আপনারা, লিখছেন বাবু ভাইয়ের ঘটনা সম্পর্কে, এবং এই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আপনার আমি শুনেছি হচ্ছে কি সুমিতের কাছে। জি। তো সুমিত, এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের একটা কাহিনী, যেটা যথারীতি আপনার একটা অ্যাকচুয়ালি ট্রাভেলিং এর উপরই। তো জিনিসটা মানে আমার কাছে বেশ অবাক লাগলো কোইন্সিডেন্টলি, যে আগে যিনি বললেন ওনারও ছিল হচ্ছে ট্রাভেলিং এর। আমার প্রথম কাহিনীটা কাইন্ড অফ লাইক দ্যাট ছিল। হ্যাঁ, এটাও সেরকম। আসলে সিলেক্ট করার সময় তো করা হয়েছে করার আর কি। যাই হোক, তো সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রাউটটা উল্লেখ করব না, কারণ ওইখানে রেস্টুরেন্ট এই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি এটা নাম বলি অনেকে কিউরিয়াস হবে। যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে, এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে, এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে, যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12টা 1টা এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেস্ট স্টেশনটা, যে আপনার এরপরে রেস্ট স্টেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর। আচ্ছা, এটা কোনো একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন মানে দুই পাশে পানি রাস্তার পাশে চলে আসে, আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেস্ট স্টেশন নেই, দীর্ঘ সময় ওই রাস্তাতেই চলতে হবে গাড়িটা, এরকম একটা জায়গায়। এবং ওই রাস্তায় অনেক দূর চলার পর দুই পাশে একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। সো এবং রাসেল ভাই আপনি নিজেও ট্রাভেল করছেন অনেক রাস্তায়, একটু বলে রাখলাম আর কি। আচ্ছা, যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা, রাসেল ভাই রাতের বেলা ওই রেস্ট স্টেশনে পৌঁছায়। বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড়, লাক্সারিয়াস, 1 তলা 2 তলা 3 তলা এরকম, এবং উপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, ওরা গাড়ি পার্ক করে উপরে উঠে যে আপনার ওই যে লাউঞ্জ যেখানে ওখানে বসে দেখে লাউঞ্জ ফাঁকা রাতের বেলা। খুব একটা বাসও থামে নাই, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোনো বাসের স্ক্যাজুয়াল নাই। আচ্ছা, শান্ত যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে। তো দেখতেছে যে পুরোটাই ফাঁকা ওই জায়গাটা। তো এক জায়গায় যে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বেশ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম, কফি, স্যান্ডউইচ এগুলোই। তো এগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে একটা টেবিলে। তখন বসে আছে, ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, কিন্তু লাইট লাগানো, বেশি স্পট লাইটও আছে মাঝখানে। তো গ্লাসের এক পাশে থেকে অন্ধকার যে নড়াচড়া টাইপের। আচ্ছা, তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে। মেয়েটা বসে, হালকা আলো পড়ছে তখন সে আরো খেয়াল করতেছে, আলো আধারী ছায়ার মধ্যে মেয়েটা বসা। এন্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে। লালের মধ্যে হালকা আলো পড়াচ্ছে, এটা মানে ডার্ক মেরুন রাখছে অন্ধকার। আচ্ছা, মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ও তাকাচ্ছে। এন্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোনো একটা মানে ভাবের আদান প্রদান হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখছে ও খুব মানে কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে, ও দেখে। তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, মানে দ্যাটস হোয়াট হি উইলস টু ডু। আচ্ছা, এর ইচ্ছা করে। তো ও যখন উঠে দাঁড়ায়, দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। তো তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে, মানে নিচে লবিতে বা কোথাও, ও পিছে পিছে হাঁটে। কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিল গুলো লাইট বন্ধ করে
উপর করে রাখা আর কি, হুম হুম। মানে জায়গাটা শান্ত, বেশি টাইম হলে যে মানে রাশ টাইম ওগুলো ওপেন করে জি। ওই জায়গাটা দেখি মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টরুমের যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়, ও চিন্তা করে এখানে তো আমার এখন যাওয়া যাবে না, বেসিক্যালি ওই জায়গাটা রেস্টরুম, বাট ওই জায়গায় রেস্টরুমের দুকে যে লাইট সেগুলো সবই বন্ধ, হুম হুম। মানে এই পাশটাকে ইউজ করতেছে না অ্যাকচুয়ালি, মানে যেই যাচ্ছে হচ্ছে এই পাশে রেস্টরুম আছে ওগুলোতে লাইট জ্বলতেছে মানে যাওয়ার জন্য, এই পাশটা পুরোটাই শাট ডাউন করে রাখছে না। এখানে গেল কিছুক্ষণ চিন্তা করে দাঁড়ায় দাঁড়ায় কি মানে যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে এসে আবার দাঁড়ায় থাকে। হুম হুম। অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবর নাই, কিছু নেই। এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে ওখান থেকে, বের হয়ে সামনে আসছে আর একটু, এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে, লাইক গো, এরকম কিছু। আচ্ছা। তো এটাতে ও একটু মানে অস্বস্তি ফিল করে যে এরকম কেন, মানে হোয়াট ইজ দিস, আমার সাথে তার কথা হয়নি, কিছু হয়নি। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, আর ওর কোথাও যাওয়ার চিন্তা করে না, ও আসে ওর ডেস্কের মধ্যে বসে, বসে যেখানে বসছিল আর কি, সেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটার ব্যাক করে নেই। হুম হুম। তো প্রায় 10-15 মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। হুম হুম। নিচে এসে ওদের যে গাড়ি রাখছে, ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, ও যে ড্রাইভারের সাথে কথা বলে বলে একটা সিগারেট কিনে ওখান থেকে। হুম। সিগারেটটা থেকে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা মানে যে 1.5 টনি ট্রাক যেগুলো, ছোট পিকআপ। ওপেন পিক আপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে। জি। কয়েকজন মানুষ আছে, উপরে 2জন মানুষ, একটা হুজুর টাইপের লোক। হ্যাঁ, তো ও দেখে মানে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা, খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা, লাইক হুড়মুড়ে অবস্থা এরকম এসে। তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি কি জিজ্ঞেস করতেছে কারা, ও জাস্ট আগ্রহ করে সিগারেট খেতে খেতে যায়, যে বলে কি হয়েছে, মানে কি কাহিনী কি হলো, বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ। হ্যাঁ, হুম হুম। তো লাশ সরাই নিতেছে এখান থেকে, সরাই নিতেছে এবং এটা এইসে নিতে হবে। তো ও জাস্ট মানে শুনে একটু অস্বস্তি ফিল করে, তো এদিক থেকে ও হঠাৎ করে তাকায় রাসেল ভাই যেটা দেখে যে ট্রাকের পিছন দিকটা তো খোলা, ওরা ওই দিয়ে এরকম চটের মতো দিয়ে শোয়া রাখছে, রাইট, চাটাই দিয়ে। হ্যাঁ। চাটাই দিয়ে। সেখান থেকে সে দেখে যে মানে এটা একটু কেমন জানি গুজবাম্প আমার নিজেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের রক্ত। শাড়ি, ও শাড়ি। আচ্ছা। শাড়িরই দেখা যাচ্ছে, এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। সো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায়, মানে পায়ের ওখানে। হ্যাঁ, মানে মাথার কাছ থেকে, আচ্ছা, মাথার কাছ একটু থেকে দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এখান থেকে শাড়ির পাড় দেখা যাচ্ছে। আচ্ছা। মানে ট্রাকটা এইভাবে পিছন দিক থেকে খোলা, তো চাটাইয়ের মধ্যে রাখছে বডিটা। হুম হুম। তো ও দেখে একটু মানে শকড হয়, মানে খুব শকড হয়ে চিন্তা করে কি যে মানে লাল শাড়ি এবং ওই মাথাটা দেখে শকড হয়। হুম হুম। ও জিজ্ঞেস করে কি আমি কি লাশ দেখতে পারি একটু? হুম হুম। তো হুজুর বলে কেন? বলে না, চেনা পরিচিত হতে পারে, আই ডোন্ট নো, আপনারা তো পরিচয় জানেন না। হুম। তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে যে ওই লাশটার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে, মাথাটা যে দেখায়, তাকায়, ও দেখে যে ওর কাছে মনে হয়েছে অ্যাজ ফার এজ এখান থেকে যে মেয়েটাকে সে ভিতরে দেখছে রেস্টুরেন্টে, এটা সেই মেয়েটাই ওখানে। আচ্ছা। মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা, যাকে একটু আগে দেখেছে। একটু আগে দেখছে, এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়। হুম। খুবই খুবই ধাক্কা খাওয়ার মতো হ্যাঁ, একটা প্রচন্ড ব্যাপার। একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করে চিনেন? বলে না, আমি চিনি না। ও আর কিছু বলে না, ও সরে আসে এবং ও এই ঘটনাটা বলে ওদের ড্রাইভারকে, এবং ড্রাইভার বলে যে জানেন না আপনি কি দেখছেন। অনেকেরই বিশ্বাস আছে ড্রাইভারদের, ওদের অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে যে হয়তো মেয়েটার আত্মাকে দেখছে, এই দেখছে, এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে, অ্যান্ড ইট মুভস অ্যারাউন্ড, মানুষকে দেখা দেয়। মোস্ট প্রবাবলি ও এটার কারিনকে দেখছে, হতে পারে। হ্যাঁ, এটাই যত সম্ভাবনা রাসেল ভাই। এবং সেই কারিন তো সবসময়, আচ্ছা কোনো সময় তো মানে এরকমও বোধহয় হয় যে কারিন মানে ভালো হয়, তাই না? কারিন তো আসলে ভালো হওয়ার কথা না রাসেল ভাই, কারিন হচ্ছে সবসময় মানুষকে কুপ্রবৃত্তি দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়। আচ্ছা। যে একটা মানুষকে তার যতই যে আমরা যেটাকে বলি আমাদের রিপুগুলা, জি জি। এটা কিন্তু কারিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, মানে যেটা আমি শুনেছি, এবং আমি যদি শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার সাথে কারিন দেওয়া হয়েছিল, বাট আমার কারিন ভালো হয়ে গেছে আমার সাথে থেকে। আচ্ছা। হ্যাঁ, দ্যাটস বাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর বাকি যারা বুজুর্গ আছে বা ওলিয়া উলিয়ারা আছে, ওনারা হয়তো এটাকে কিছুটা করতে পারে, বাট একটা ভালো মানুষ কতটুকু মানে করতে পারে এটা তার উপর ডিপেন্ড করে, আই থিঙ্ক।
আচ্ছা। But মানুষ যদি সঠিক পথে থাকে হয়তো কারিনকে করতে পারে। এটা অনেক রিলিজিয়নে আমি শুনছি যে এরকম বলা আছে। ইজিপ্টেও কিন্তু বলা হয়তো, প্রাচীন ইজিপ্টে, জি। যে একটা মানুষের একটা কা থাকে, মানে তারই একটা প্রতিচ্ছবি তার সাথেই থাকে কা, ইজিপ্টেও বলা হয়তো। সো এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে, এটাই কিন্তু দেখা দেয়। মানে খুবই জিনিসগুলো খুব পেঁচানো না, মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ সেটাই মানে সেটাই। কই বেচো না। আমি এরকম মানুষের কাছে শুনছি অনেকে যে সে একটা মানুষকে দেখছে, হ্যাঁ একটা মানুষকে দেখছে, অত সে কিন্তু জানতো না ওই মানুষটা তার ধরেন 1 সপ্তাহ আগে মারা গেছে, ও সে কিন্তু ওই মানুষটাকে অন্য জায়গায় দেখছে। কারিন রেটের ছোট কোনো ঘটনা কি আপনার মনে পড়ছে একদমই? কারেন্ট নিয়ে এরকম মানে ওই যে আমি তো যতজনের মানুষের কাছে শুনি যে ওই আত্মহত্যার ব্যাপারগুলো যারা দেখে, এই জিনিসগুলোতে এরকমই আমি শুনছি যে জিনিসটা যেরকম এক গ্রামে এরকম একজন স্কুল মাস্টারের মেয়ে, সে এরকম ফাঁসি নিয়ে মারা যায়। আচ্ছা। হ্যাঁ, এবং অনেকেই ওখানে গেলে মানে ওই দেখতো যে ওই মেয়েটা ওখানে বসে আছে, কি করতো মানে আপনার বসে আছে, অনেকে দেখে যে অনেকে দেখলে ভেঙচি কাটতো, অনেকে কথা বলতো, এবং একাধিক মানুষের মধ্যে, এবং সেটা দিনে রাতে কোনো ব্যাপার না। না দিনের তো কোনো ব্যাপার না, কিন্তু নির্জনে মানে জিনিসটা যার সাথেই করছে সে কিন্তু একাধিক মানুষ মিলে দেখেন। এবং অনেক ক্ষেত্রে তো এরকম হয়, যেমন এই যে আপনি একটু আগে যে ঘটনাটা বললেন, এই ঘটনাতে তো এরকম না যে সেই মেয়েটাকে দেখার কোনো অবকাশ আছে, সে এটার সাথে পূর্ব পরিচিত, পুরো পরিচিত আছে, একেবারেই পূর্ব পরিচিত না। একেবারেই না, সেটাই। একেবারেই না। এমন হতে পারে যে সে মারা গেছে, তার কারেন্টটা বসে ঘোরাঘুরি করতেছে। মানে হতে পারে না যে আমি হয়তো হ্যালুসিনেট করলাম, আমার হয়তো পরিচিত কেউ মারা গেছেন, খুব কাছের মানুষ, তিনি মারা গেছেন, তাকে আমরা হয়তো ভুলভাবে দেখতেও পারি, কিন্তু একদম অপরিচিত মানুষকে যখন দেখি, এবং এই ঘটনা বাবু ভাই আমরা অসংখ্যবার এরকম পেয়েছি যে মানে মানে এই যে মানুষটিকে জীবিত দেখলো, সেই মানুষটির লাশ একটু পরে যে আবিষ্কার করলো। আরো অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে যে কিছুক্ষণ আগে এরকম একটা লাশ দেখতে গেছে, লাশ দেখতে গিয়ে লাশের সামনে যখন লাশের যখন কাপড় খোলা হয়, তখন দেখে যে সেখানে সেই শুয়ে আছে। এরকম ধরনের অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে। কিছু জিনিস আবার একটু ডিফারেন্ট আসল ভাই, যেমন এটা আমার লাইফে আমার অনেক জায়গায় শোনা জি। যে অনেক পুণ্যবান ব্যক্তি যারা নাকি ধরেন খুব মানে পায়াস আল্লাহর ওলি টাইপের, আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে অনেকেরই আমি শুনছি যে ওনাদের কিন্তু অনেকেই মৃত্যুর আগে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি মারা যাব, এরকম আমি শুনেছি। আমার লাশ এসে নিয়ে যাবে, এবং যখন লাশ নিয়ে যেতে দেখে তাদের মধ্যে একজনকে দেখে ওই ব্যক্তি নিজেই। এরকম কিন্তু অনেকেরটাই শুনছি আমি এরকমও শুনছি যে একজন এরকম পুণ্যবান ব্যক্তি মারা গিয়েছেন, ওনাদের পরিচিত একজন হজে যেয়ে তাকে দেখছেন। আচ্ছা, তো এই কেসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট আসলে ভাই, এটা আসলে ধর্মীয় ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবে, ভালো বলতে পারবে যারা যারা জানেন। আমি জানি কিছুটা, বাট আমি যেহেতু এটার মানে আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিং, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট। হ্যাঁ সেটাই না, বাট ফেয়ার এনাফ। হ্যাঁ সেটাই সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাঙ্কস ফর কামিং। আপনি অসুস্থ থাকার পরে আজকে কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ। Booth FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Theatre FM. আমি এটা শেয়ার করতে পারবেন। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে, তিনি প্রথমবারের মতো ফুড এফএমে এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, তো প্রথমেই রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি Thank you, আমাকে thank ইনভাইট you. করার জন্য। আমি অ্যাকচুয়ালি বুথ এফআইআর খুব বড় একটা ফ্যান। থ্যাংক ইউ। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আর এখন বাসায় আমার আম্মু, ছোট ভাই বোন সবাই শুনছে, তারাও বুথ এফআইআর বড় ফ্যান। তো আমি যে ঘটনাগুলো শেয়ার করব, এগুলো মূলত আমার আম্মুর সাথে ঘটে গিয়েছিল। আচ্ছা, এটা ছিল 1980 থেকে 90-এর মধ্যে মাঝামাঝি সময়। তো আমার আম্মু সম্পর্কে বলি, আমার আম্মু ছোট থেকে খুব ডান পিড়ে ছিল, এবং গাছে চড়া, মাছ ধরা, নৌকা চালানো, সাইকেল চালানো সবকিছুই মোটামুটি আম্মু পারতো। আচ্ছা। আর আম্মুর যে কাজিনরা ছিল তারা সবাই পাশাপাশি থাকতো, মানে রিলেটিভরা ছিল সবাই পাশাপাশি থাকতো। তো একদিনের ঘটনা আমি বলি, তখনটা ছিল বৈশাখ মাস, দুপুরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলো। তো আম্মুর শখ হলো যে আম কুড়াতে যাবে। তো আম্মু যখন বাসা থেকে বের হচ্ছিল, তখন দেখলো যে হঠাৎ করে মানে আম্মু যে মাঠটার কাছে যাবে, দেখলো যে ওই মাঠের কাছে কিছু যেন হেঁটে যাচ্ছে। আচ্ছা, হেঁটে যাচ্ছে। তো আম্মু এটা বেশি কেয়ার করলো না, আম্মু গেল হেঁটে যাওয়ার পর আম্মু যেটা দেখলো যে ওই জায়গাটার মধ্যে মানে পায়ের ছাপ, যেটা সচরাচর কোনো মানুষের পায়ের ছাপ না, আর ওখানে পানি জমে ছিল, আর ছাপটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো আম্মু না স্ট্যাচুর মতো ওখানে যেমন দাঁড়িয়ে থাকলো, মানে আম্মুর এখানে আর কোনো সেন্স নেই, কিন্তু দাঁড়িয়ে ছিল আম্মু। কতক্ষণ যে দাঁড়িয়ে ছিল আম্মুর কোনো ছিল না, হুঁশ ছিল না। আচ্ছা। তো বৃষ্টিটা প্রায় কমে কমে আসছিল। এক সময় ওইটা পাশ দিয়ে আর কি, আম্মুর পাশ দিয়ে আম্মুর মামা হেঁটে যাচ্ছিল। আচ্ছা। তো হঠাৎ করে আম্মুকে দেখার পর বললো
তুই এখানে এত বৃষ্টির মধ্যে কি করতেছিস এখানে দাঁড়ায়? হুম তো এটা বলে যখন আম্মুকে যখন ধাক্কা দিছে, তখন আম্মু যখন হুঁশ ফিরে আসলো, তো আম্মু ঘটনা খুলে বললো। খুলে বলার পরে বলে যে খুব বড় ধরনের বাজা বাজছিস, মানে এখানে সচরাচর এত বৃষ্টি হইতাছে, এর মধ্যে তো মানুষের বের হওয়ার কথা না, তাও তুই এখানে এসে দাঁড়ায় আছিস। তো ওই ছিল ঘটনা। এরপরে যে ঘটনাগুলো ঘটলো আসলে একটার পর একটা ফ্রিকোয়েন্ট হতেই যেতে লাগলো আম্মুর সাথে। হুম সেকেন্ড যে ঘটনাটা ছিল ওইটা হচ্ছে রোজার ঈদের সময়, চার রাতের সময় আর কি। হুম চার রাতের সময় তো আম্মুরা বললাম তো সবাই পাশাপাশি থাকতো, তো তাদের কাজিনদের মধ্যে খুব কানেক্টিভিটি ছিল। আচ্ছা তো চার রাতের সময় তো ইউজুয়ালি সবাই তখন খুব মজা করতো, হই হুল্লা করতো, মেহেদি টেহেদি লাগাতো। তো দুপুরের দিকে আম্মুর আবার একটা ফেভারিট খাবার ছিল কি শুটকি ভর্তা খাওয়া। হুম তো ওই দিন দুপুরে নানু আবার শুটকি ভর্তা বানাইছিল, তো আম্মু লাঞ্চ ওইটা খাইছে। খাওয়ার পরে সন্ধ্যার দিকে যখন সবাই মেহেদি টেহেদি লাগানোর পরে যে যার বাড়িতে চলে গেছিল, তো আম্মু হেঁটে আর কি আসতেছিল বাসায়। হুম তো সেই সময় নাকি আম্মু ফিল করলো যে আম্মুর শরীরে কেমন যেন একটা গরম গরম ভাব লাগতেছিল। আচ্ছা তো আম্মু এই জিনিসটা কেয়ার করে নাই। তো আম্মু বাসায় আসছে, আসার পর যতই রাত ঘনতা লাগলো, মানে আম্মুর মধ্যে কেমন যে একটা চেঞ্জ হতে লাগলো, হুম মানে আম্মুর শরীর গরম হচ্ছিল, চোখটাও লাল হচ্ছিল। এত ফার্স্টের দিকে এগুলো কেউ খেয়াল করেনি। যখন ডিনারে সবাই আসলো টেবিলে, হুম তো সবাই প্লেটে যখন নানু ভাত বাড়ছিল, তো এক সময় আম্মুর প্লেটে যখন ভাতটা বাড়া হলো, আম্মুর মধ্যে দেখলো যে আমার নানু যে চোখটা লাল হয়ে গেল। আর আম্মুকে যখন ভাতের প্লেটটা দেওয়া হলো, আম্মু মনে হয় যেমন ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। আচ্ছা নারী তখন জিজ্ঞেস করলো কি রে ভাতের প্লেটটা ফেলে দিল, তখন বলে কি এতটুকু ভাতে কি আমার হবে নাকি? তো নানি তখনও কিছু মনে করেনি। তো বলে কি তুই তো সবসময় এই পরিমাণ ভাতই খাস, তো আজকে কি হলো হঠাৎ করে? হুম তো আম্মু কোনো কিছু বলে নাই। যেমন আম্মু যখন কথা বলছিল, তখন আম্মুর মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, মানে নাকে কথাগুলো বাজছিল হুম আর চোখটা ক্রমশ লাল হচ্ছিল। হুম তো নানু বলে কি যে তোর যদি ভাত খেতে পারছে তো খা, সমস্যা নাই। তো একে একে দেখা গেল যে প্রায় সবগুলো প্লেটই আম্মু অবিশ্বাস্য প্লেট শেষ করে শেষ করে ফেলছে। হ্যাঁ, ফেললেন। কিন্তু আম্মুর নাকি পেটই ভরছিল না, আচ্ছা পেট ভরছিল না। তো এইগুলো তো সবাই বাসা তখন খেয়াল করলো। আমার নানুর বাড়িতে ফ্যামিলির মেম্বার ছিল 8 জন। হুম তো প্রায় সবারই ভাত মোটামুটি খাওয়া শেষ। তো সবাই আর বুঝতে পারল না যে কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি আম্মুর সাথে। হুম তো নানু আর কি খুব ক্লেভার ছিল বলতে গেলে, খুব সাহসী ছিল। তো নানু বললো কি যে ভাত খাওয়া শেষ, এখন তাহলে যা বেড টেড গুছায় নে। তো এটা বললে নানু করছে কি আম্মুর হাতে শলা ঝাড়ু দিয়ে দিছে, যেটা আমার বেড ক্লিন করে অ্যাকচুয়ালি। এটা দেওয়ার পরে আম্মুর আসলে আর কি শুরু হলো আর কি, মানে হাতের কাছে যা পাচ্ছিল সবই ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। মানে চিল্লাতে মানে আশেপাশে মানুষ যারা ছিল সবাই এসে পড়ছে, মানে এত রাতে কি হলো এগুলো। তো আমার বড় মামা ছিল, তো বড় মামা হুজুর নিয়ে আসলো মসজিদ থেকে ডেকে। তো হুজুর এসে দেখেই বলছে যে আম্মুকে কিছু একটা করছে আর কি। তো সেই সময় আম্মুকে একটা তাবিজ দেওয়া হলো। দেওয়ার পর আম্মু তাবিজ টাবিজ পড়ার পরে মোটামুটি অনেকদিন ভালো ছিল। এর মধ্যে আম্মুর সাথে কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে গিয়ে কোরবানি ঈদের 3-4 দিন পর। তখনও কিন্তু আম্মুর শরীরে 3-4 দিনের মধ্যে কোরবানি ঈদের এই হিসেবে আর কি আম্মুর শরীর থেকে তাবিজটা খুলে ফেলছিল। তো 3-4 দিন পর বাড়ির উঠোনে বসে সবাই আর কি গল্পগুজব করছিল। তো ইউজুয়ালি মহিলাদের যে একটি যে মানে কথা বলার মাঝখানে হঠাৎ করে যদি কোনো কিছু মনে পড়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে সবাই কিন্তু উঠে যায় যে যা করি। তো আমার নানি আম্মুকে বললো যে আমি চুলাতে মাংস বসাই দিয়ে আসছি, একটু যা চেক করে আয়। তো আম্মু তখন রান্নাঘরে গেল। যাওয়ার পরে আম্মু গুনগুন করে গান গাচ্ছিল আর মাংস দেখছিল, আবার মাঝে মাঝে খাচ্ছিল, মহিলাদের যেটা স্বভাব। তো আম্মু হঠাৎ করে খেয়াল করলো যে রান্নাঘরের পাশ থেকে খচখচ শব্দ আসতেছে। তো আম্মু প্রথমে কিছু মনে করলো না এটা। তো এরপরে যখন দেখলো যে ক্রমশ আওয়াজটা কেমন জানি বাড়তেছে, আর আওয়াজ বাড়ার সাথে সাথে আম্মু এটা খেয়াল করলো কেমন যে একটা উদ্ভট একটা গন্ধ স্মেল আসছিল। তো আম্মু যখন দরজার পাশ দিয়ে গেল দেখার জন্য আসলে কি হয়েছে জায়গাটাতে, তখন আম্মু যেটা দেখলো আসলে আম্মু অবাক হয়ে গেছে জিনিসটা দেখে। আম্মু দেখলো একটা বেডের মতো বামুন টাইপের, সারা শরীর কালো, আর সারা শরীরে চোখ যেমন জলজল করতেছে, সারা শরীরে যেমন চোখ বসানো। আম্মুকে দেখে হাসি দিছে। এটা দেখার পর আম্মু ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। হওয়ার পরে সবাই দৌড় দিয়ে আসে। আসার পরে আম্মুকে অনেকক্ষণ পরে যখন সেন্স আনা হলো, তখন আম্মুকে জিজ্ঞেস করা হলো আসলে কি হয়েছিল। তখন আম্মু ঘটনাগুলো খুলে বললো। খোলার বলার পর তখন আবার মসজিদে হুজুরকে ডাক দেওয়া হলো। তো হুজুর এসে আবার বললো যে এই তাবিজটা যে আমি দিয়েছিলাম ওই তাবিজটা কোথায়। তখন বলা হলো যে 3-4 দিন আগে নাকি তাবিজটা খোলাইছে।
তো তাবিজটা আবার পড়ানো হলো, পড়ানোর পরে এরপরে আম্মুর আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু আসল কাহিনী হয়েছে গিয়ে যখন আর কি হুজুর বাসায় ব্যাক করছিল তার ইয়ের দিকে, তখন ব্যাক করার পরে শুরু হলো আসল কাহিনী। হুজুর যখন রুমে ঢুকছে তখন নাকি ওনার ঘরে যে কাঁচ জানলাগুলো ছিল ওইখানে আর কি ফ্রিকুয়েন্ট ইট পাটকেল মানে যা ছিল ছুঁড়ে ফেলা হয়েছে, কাঁচও ভেঙে গেছে এমন অবস্থা, সব ঘরে এসে পড়তেছে। তো হুজুর যখন কে কে বলে চিলেতেছিল তখন ওইখান থেকে একটাই শব্দ আসলো, তুই যে কাজটা করলি ভালো করলি না, এর পরিণাম তোকে ভুগতে হবে। এরপরে আসলে আর কি আম্মুর সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। ওকে, স্টোরি বলেছিলেন, আজকে এখন তিনি তার পরবর্তী ঘটনাটা বলবেন। ঘটনা কয়েকটা আছে ছোট ছোট, তো আমি কি হ্যাঁ, আমরা ছোট ছোট কিছু ঘটনা শুনে ফেলি। একটা বলি, তো এটা হচ্ছে আপনার পাকিস্তানের ঘটনা। ওয়ে এগো, মানে লং এগো, মানে বেশ অনেক দিন আগের, মানে আমাদের সব বাংলাদেশ হওয়ার আগের। তো আমার রিলেটিভস আর কি, ওনারা আপনার পাকিস্তানে থাকতেন, করাচিতে। তো যে জায়গাটা ছিলেন ওই জায়গাটা হচ্ছে আপনার আর কি বেশ মরুভূমির পাশে টাইপের আর কি এলাকা, খুব শুকনো এলাকা আর কি। খুব যখন গ্রীষ্মের সময় খুব গরম হয়, লু হাওয়া চলে। তো ওই সময় আমার এক আঙ্কেল, উনি ছোট তখন, 6-7 বছর বয়স, আর সাথে একজন খালা ছিলেন, আন্টি আর কি, উনিও ওরকমই 2-1 বছরের ছোট বড় আর কি। তো দুজন বাসার বাইরে খেলছিলেন আর বাসার থেকে ওই যে ভাজা পোড়া দিচ্ছিল কিছু, এটা এনে খাচ্ছে আর খেলছে ওখানে। তো খেলতে খেলতে এক সময় দেখলো, আমার দুজনেই দেখেছে, আন্টি আর মামা দুজনেই, মামা মেন দেখছে আর কি ফার্স্টে। তো উনি দেখছে যে দূর থেকে একটা বুড়ি আসছে। তো বুড়িটা আসছে কেমন জানি, মানে তার চাল চলনের মধ্যে কোনো হেলাদুলা নাই আর কি, সে ভেসে ভেসে আসছে অনেকটা। তো এসে খুব কাছাকাছি যখন আসছে, মামার সামনে এসে থামছে। থামার পরে তো মামা তাকাইছে, তাকার পরে বুড়ি তাকে একটা ভেঙচি কাটছে, ঠিক জিভ বের করে দিয়ে, মুখ থেকে জিভটা বের করে দিছে, বের করে ভেঙচি কাটছে। তো ওই জিনিসটা দেখার পরে মামা ছোট মানুষ, সেও করছে কি বুড়িকে দেখে একটা ভেঙচি কাটছে জিব্বা বের করে। তো জিব্বা বের করার সাথে সাথে কি হয়েছে, ওনার ভেতরের যে জিব্বাটা আছে পুরোটাই বের হয়ে আসছে ভিতর থেকে। আচ্ছা, মানে পুরো জিব্বাটা, আমাদের জিব্বার ভেতরে যে অংশটা পুরোটাই বের হয়ে আসছে, আর ভিতর নিতে পারছে না। আর বুড়িটা ভ্যানিশড, আর দেখছে না। তো আমার আন্টি যে উনি দেখছে, দেখার পর বাসায় ডাক দিছে, বাসায় ডাক দেওয়ার পর তাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে ডাক্তারখানায় নিচ্ছে, ইনজেকশন দিয়ে জিব্বা ভেতরে ঢুকাইছে। তো এরপর থেকে সে প্রায় ভয় পেত, জানালার দিকে তাকালেই মানে বলতে কে আসতেছে এরকম একটাই। তারপর পিঁপড়াদেরকে ছোট ছোট পানি চিনি খাওয়াতো, মানে সামথিং লাইক দ্যাট। তো তারপরে ওই আমার যে গ্র্যান্ড প্যারেন্টস, ওনারা এসে যায়, ওই আপনার এক হুজুরের কাছে যায় ওখানে। তো হুজুরকে বলে, তো হুজুর বলে যে ওকে তো আসলে মানে প্রজেস্ট করছে, মানে ওকে জিনে ধরছে আর কি, তো এটাকে ছাড়াতে হবে। তো উনি ঝাড়ফুঁক করেন, করে টোরে বলেন যে একটা লেবুটার মধ্যে 40টা সুই গাঁথা। তো বলে এই লেবুটার মধ্যে আমি আটকাই দিচ্ছি জিনিসটাকে, এটাকে চুলার উপর ঝুলিয়ে রাখবেন, এবং লেবুটা একসময় শুকাতে শুকাতে এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। বাট মেক শিওর যে আপনি যে এই লেবুর থেকে যাতে সুইগুলো না ছুটে যায়, বা লেবুটা যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে ওনারা বাংলাদেশ যখন স্বাধীন হয়ে চলে আসছে, তো সুতরাং ওই জিনিসটা আর কি হয়নি আর কি। আচ্ছা, সেকেন্ডটা শুনে পেলাম। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা, এটা আমি নিজেই ইনভলভড। এটা হচ্ছে ঠিক আপনার, আমার নানা বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্টে, ইব্রাহিমপুরে, ওখানকার ঘটনা। তো ওই জায়গাটা এক সময় খুব ব্যাকওয়ার্ড ছিল আর কি। ব্যাকওয়ার্ড বলতে কিরকম, যে শহরের সভ্যতাটা একটু কম ছিল ওই সময়, আজ থেকে ধরেন 25-26-27 বছর আগে এরকম সময় বেশ ব্যাকওয়ার্ড। আমার মনে আছে যে আপনার এই যে তালতলা রোডটা যেটা, এটা পুরোপুরি বালির একটা রাস্তা ছিল, অল দ্য আপ টু লাইক মিরপুর, আপনার ওই যে 14 নম্বর যে গোলচক্করটা, 10 নম্বর গোলচক্করটা, ওইখানে খুবই অন্ধকার, বিদ্যুৎ কম এরকম। তো আমার নানা বাসা ওখানে ছিল ইব্রাহিমপুরে, কচু ক্ষেতের এই সাইডে। তো ওইখানে আমি বেড়াতে যেতাম। তো বেড়াতে যাওয়ার পরে একদিন আমি আমার মামার সাথে আসছি আর কি রুমে। তো রুমগুলো পাশাপাশি আর কি, ইনলাইন, একটার পাশে একটা রুম বাসার। ফার্স্টে হচ্ছে আপনার ড্রয়িং রুম, তারপরে হচ্ছে আপনার একটা বেডরুম, তারপর আরেকটা বেডরুম, তারপর ডাইনিং স্পেস, এইভাবে করে গেছে। কিন্তু প্রত্যেকটা রুম ইন্টার কানেক্টেড উইথ এ ডোর, মানে দরজা এই পাশ থেকে ওই পর্যন্ত আর কি, সবগুলো দরজা কানেক্টেড। আচ্ছা, তো রাতে অ্যাজ ইউজুয়াল আমরা গল্প গুজব করে, আমরা মামারা, মানে আমার খুব মামাদের সাথে গল্প গুজব হয়। আমার সেজো মামা খুব ছোটকাল থেকে ভূতের গল্প বলতো, আমরা খুব ভয় পেতাম, শীতকালে লেপ টেনে শুনতাম এগুলো। এনিওয়ে, ছোট মামার সাথে এরকম গল্প করলাম ভূত টুতের, করার পরে তো রাত্রে শুতে গেলাম। তা আমি বেশিরভাগ সময় মেনলি আর কি আপনার ওই বিছানার ওই যে এই সাইডে, যে সাইড থেকে নামে মানুষ, মানে ভেতরের দিকে না, ওখানেই শুই। তো শুনলাম মামাও পিঠাপিঠি বয়স আমার সাথে। তো দুজন ঘুমাইছে, বাসার বাতি টাতি সব নিভানো, বেশ অন্ধকার, আবছা, ওই যে জানালার ফাঁক দিয়ে যে আলোটা আসছে, এটাই পর্দার পাশ থেকে আবছা একটা আলো ঘরের ভেতরে। তো অল অফ এ সাডেন আমি দেখলাম ওই পাশে রুম থেকে একটা ছায়া টাইপের
মানে ছায়াটা হচ্ছে ঘন ডেন্স একটা ছায়া, ঠিক আছে। ওই রুম থেকে দরজা দিয়ে আসলো, ড্রয়িং থেকে মানুষের মতোই শেপ অনেকটা মনে হয়, উচ্চতা হবে যে 5-6 ফিট লম্বা। মানে ওইটা অন্ধকারের মধ্যে বেশি অন্ধকার একটা জিনিস, ঘনত্বটা খুবই বেশি, বোঝা যাচ্ছে মানুষের মতো একটা শেপ। পায়ের কাছ দিয়ে আসলো, আস্তে আস্তে এসে ঠিক ডান দিকে আসলো, এসে আমার পাশে আসছে, দাঁড়াইছে। তো দেখার সাথে সাথে আমি তখন একটু ভয় পেয়েছি, আমি সাথে সাথে মামাকে ডাক দিছি, মামা উঠেন উঠেন, কি হয়েছে, কি? উঠে বসছে। আমি বললাম যে কি জানি এখানে আমি তো দেখছি। কি দেখছিস? আমি বললাম যে নাথিং, এরকম একটা মনে হয় ছায়ার মতো। বলে ঘুমাই গেলাম। মানে উনি শুয়ে পড়ছে, আবার উনি হি ওয়াজ স্লিপিং, তো ঘুমাই গেছে। তা আমিও আবার শুয়ে আছি। তো ঠিক 10-15 মিনিট পর আবার আমি দেখলাম যে ওই সেম, ওই একই রুম থেকে আবার বের হলো ছায়াটা। দ্বিতীয়বার আবার আস্তে আস্তে আসছে, পায়ের কাছ থেকে এসে ঠিক আমার পাশে আসলো, এসে সে ওই ওরকম করে মানে যে হাতটা মনে হচ্ছে নিচু হয়ে হাতটা এরকম ঢুকাই যাচ্ছে। তো আমি এবারও ভাবিছি, এবারও উঠেছি নাকি ঢেকে, মামা উঠেন কি এরকম কিছু। তো উনি বলছে কি দেখছে? আমি বলছি আমি এবার শুবো না, আমি এবার শুবো। তো বলার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, ওকে। আমি দেওয়ালের পাশে চলে গেলাম, উনি এই পাশে আসলো, কিছুই নাই। কিন্তু যখন ওনাকে ডাকতেছি নাথিং দেয়ার। তৃতীয়বার আমার কিন্তু ঘুম আসছে না, উনি কিন্তু ওই ঘুমের ঘুরেই আছে। এবং থার্ড বার আমি দেখলাম একই জিনিস, আবার সে ছায়াটা আসলো, আস্তে আস্তে আসলো, মানে খুব স্লোলি মুভ করে আসতেছে, ইটস নট লাইক দ্যাট ইজ ওয়াকিং ফাস্ট অর সামথিং, খুব আস্তে আস্তে এসে ঠিক আবার সেই বিছানার পাশে আসলো। This track was downloaded from FusionBD.com. এইবার দেখলাম সে কুজা হলো, হাতটা নিচু করলো, মামাকে ধরলো, মামার উপর হলো, মানে নিচু হয়ে গেল। তারপর হঠাৎ করে দেখলাম ভ্যানিশ নাই। সো দ্যাট ইজ এ স্টার্টিং পয়েন্ট অফ সামথিং। তো এরপরেরটা পরে, এটা ছোট একটা গল্প আর কি, যতটুকু আমি দেখেছি আর কি। Okay, মানে এরপর আর কিছু হয়নি। পরের দিন কি মামাকে জিজ্ঞেস করেছিলেন যে মানে সে কিছু ফিল করেছে কিনা বা এরকম কিছু? সে বলে যে না, আমি কিছু ফিল করিনি। But এটা আপনি আপনার চোখের সামনে পুরো আমার ঘটনাটা চোখের সামনে ঘটেছে। দেখেছে, মানে ওনার সাথে এরকম কিছু স্টোরি আছে আর কি। হ্যাঁ, তো এই একটা জিনিস আমি দেখেছি। আমি বুঝতে পারছি তার মধ্যে আছেন, এবং আপনার ঘটনাগুলো এই জন্যই দেশেও কিছু ঘটেছে, দেশের জি। বাইরেও কিছু ঘটেছে। কিছু আছে, right? তো আপনি এর মধ্যে থেকে সবচাইতে বেশি শুনিয়েছেন বা অন্যরা শুনে খুব ভয় পেয়েছে বা আপনার কাছে খুব অদ্ভুত লেগেছে, কোনো সমাধান খুঁজে পাননি, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক, এরকম একটা আমাদের ঘটনা বলবেন মাইক্রোফোনে একটু কাছে এসে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনাকে যে ঘটনাটা আমি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম সেটাই এখন বলি। হ্যাঁ, Sure. সেটা আসলে আমি কোনো এক্সপ্লেনেশন পাইনি, দ্যাট ওয়াজ দ্য রিজন, এটা আমি বলতে চাচ্ছিলাম। সো এটার সাথে কিছু ভূমিকা অ্যাড করা লাগবে, কাজ আই হ্যাভ টু হ্যাভ দ্য ইন্ট্রোডাকশন উইথ মাই ফ্রেন্ড, লাইক হু ওয়াজ অ্যালং উইথ মি। তো আমার একটা বন্ধু ছিল আমেরিকাতে যখন ছিলাম, ওর নাম হচ্ছে রয়। সো সে এইসব ব্যাপারে বেশ ইন্টারেস্টেড ছিল, মানে হি ইউজড টু গো অ্যারাউন্ড এন্ড থিংস। সো when I first met him, ও আমার সাথে গেল, আমাকে একটা হন্টেড হাউস দেখাতে নিয়ে গেল। তো যেখানে গেল জায়গাটা অ্যাকচুয়ালি ইটস নট স্পুকি এট দ্য ফার্স্ট প্লেস, কাজ যখন ঢোকার পর দেখি একটা অ্যাকচুয়ালি ইয়ার্ড, ওখানে বোট হাউসের মতো আছে, পাশ দিয়ে একটা জায়গা চলে গেছে, তার পাশে ধরেন উডস মানে জঙ্গল। তো জঙ্গলের কাছে নিয়ে আমাকে বলতেছে যে এটার ফাঁক দিয়ে দেখো, ইউল সি আ হাউস ইনসাইড, ইটস হন্টেড। আমি বললাম যে হাউ ইজ হন্টেড? তো আমার বলছে যে এখানে একটা বুড়ি মহিলা থাকতো, সে মারা যাওয়ার পরে তার কোনো বংশধর ছিল না, সুতরাং এটা অ্যাবান্ডন হয়ে গেছে এবং স্টেট এটাকে ক্লেম করছে, কিন্তু অ্যাকচুয়ালি কেস চলছে, মানে প্রবাবলি এটা অ্যাকোয়ার করে নেবে স্টেট। তো আমি দেখলাম তো ফার্স্টে, মানে উডসটা এত ঘন, ভিতরে দেখার মতো খুব একটা কিছু নাই। হ্যাঁ, মানে এক সময় দেখলাম যে আলো আছে, দূরে একটা বাড়ি, ইটস বাইন্ড আপ টোটালি, মানে লতা পাতা জড়ানো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে আই ওয়েন্ট আউট উইথ হিম দ্যাট প্লেস, এন্ড আমি ঢোকার সাহস পাইনি আর কি, আই থট সে একটা সাইকো হতে পারে। দ্য ফার্স্ট টাইম আই মেট হিম। তো লেটার অন উই ওয়েন্ট টু মেনি প্লেসেস। হ্যাঁ, পরে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়, এন্ড উই বিকাম ভেরি ক্লোজ, উই ওয়েন্ট টু মেনি প্লেসেস। তো ওগুলোর একটা এক্সপিরিয়েন্স আজকে বলবো আর কি। তো একদিন ও আমাকে দিনের বেলা নিয়ে বললো যে সাউথ ফ্লোরিডার অনেক জায়গা আছে, হ্যাঁ, যেটা হন্টেড বানানো। আপনারা হয়তো জানেন যে আমেরিকাতে এই হন্টেড জিনিসপত্র নিয়ে বিজনেস হয়, হোটেল হন্টেড বানায় রাখে, বাড়ি হন্টেড বানায় রাখে, হ্যাঁ, গেস্টরা আসে, টুরিস্ট এসে দেখে, বাট দোজ আর ফেক, অ্যাকচুয়ালি ওগুলো কিছুই না, আসলে যে হন্টেড। তো ওগুলোর খবর আবার ও জানতো, সিন্স হি ওয়াজ বট আপ ইন দ্যাট প্লেস। তো ও একদিন আমাকে বললো যে এখানে একটা রেলওয়ে ট্র্যাক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট পাম বিচ থেকে ওয়েস্টে, বেশ ওয়েস্টে আপনার পাহুকি নামে একটা জায়গায়, ওইটা একটা SR7 একটা হাইওয়ে আছে, ওটা দিয়ে যেতে হয়। যাওয়ার পরে মানে আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি লোকেশন, কাজ দেয়ার নাথিং টু হাইড। সেটাই। তো ওখানে যে বেলগ্লেড ছাড়ি একটা জায়গা পাহুকি, তো
ওই পাহকির পাশে আমাকে দেখাচ্ছিল একদিন নিয়ে, বলতেছে যে মানে উইজ টু ড্রাইভ অ্যারাউন্ড অলসো, আমাদের একটা ফান ছিল, আমরা ধরেন একবারে দেখা ওয়েস্ট পামি থেকে ট্যাম্পা পর্যন্ত ড্রাইভ করে চলে গেছি দিনের বেলা, প্রায় অ্যারাউন্ড লাইক 284 মাইলস, মানে একদম রাতে যা পৌঁছেছে আবার আসছি, এরকম থিংস লাইক দ্যাট। তো ওখানে যাওয়ার পর বেশ দূরে, আমাদের এখান থেকে প্রায় 50-60 মাইলস অ্যাওয়ে যাওয়ার পরে বেশ ব্যারেল ল্যান্ড, মানুষজন থাকে না, তো একটা ডার্ট রোড হাতের ডান দিকে নেমে গেছে হাইওয়ে থেকে, মাটির রাস্তা। তো ওখানে গাড়ি নিয়ে আমরা নামলাম, নামার পর তখন দিনের বেলা ফার্স্ট টাইম যাওয়ার পর গাড়িটা রাস্তার পাশে পার্ক করলো। তো বাম পাশে হচ্ছে গাছ, অনেক রকমের গাছ, আপনার পাম ট্রি, তারপর সুপারি গাছ, প্রবাবলি সুপারি গাছ, আমি এত ভালো চিনি না, হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ গাছ। আর ডান দিকে একটা ডোবার মতো, ডোবা ঠিক না, নিচু ল্যান্ডটা কিছু জায়গা আছে শুকনো ল্যান্ড, আর কিছু জায়গা আছে তার পাশে একটু ভেজা কাদা, আবার কিছু জায়গা সোয়াম্প। আর তার পাশেই হচ্ছে একটা ছোট আইল চলে গেছে, আইলের ডান পাশটা হচ্ছে পুরো সুগার কেন ফিল্ড। ওকে, তো ওরকম করে আপনার প্রায় হাফ এ মাইল প্রবাবলি, হ্যাঁ হেঁটে যেতে হয়, হাফ এ মাইল টু 1 মাইল পুরো যাওয়া যায়। দূরে দিনের বেলা আমি দেখছিলাম অনেক রেলওয়ে বগিজ দাঁড়ায় আছে দূরে, তো আমাকে বলছে যে এখান থেকে যদি আমরা নেমে যাই ওই বগিগুলো হচ্ছে হন্টেড। আমি বললাম হোয়াটস দ্য রিজন, কি কারণে হন্টেড, ওয়াই রেলওয়ে বগি দেখা যাচ্ছে এখান থেকে পুরান। তো আমাকে বলতেছে যে ওই বগিগুলো এক সময় ওখানে কাজ করতো কিছু মানে কালো ব্ল্যাক পিপল, দে ইউজড টু বি স্লেভস, আর সাদারা ওদেরকে বেশ অত্যাচার করতো, বিট দেম আপ, সামটাইম দে ইভেন হ্যাং দেম, এরকম করতো। তো ওরা অনেক কষ্ট করে এখান থেকে জিনিসপত্র, রেলওয়ে ট্র্যাকটা তৈরি হয়েছিল কৃষি কাজ বা অন্যান্য রাস্তাঘাট তৈরির জন্য, এখানে করে জিনিস আনতো। এন্ড ইটস সেড দ্যাট এখানে অনেককে পোড়ায় দিচ্ছে, মেরে ফেলছে, সো মানে দে বিলিভ ইন ইভিল স্পিরিটস এন্ড স্টাফ লাইক দ্যাট। হ্যাঁ, তো আমি বললাম যে ওকে, সো হোয়াট ক্যান উই সি ইন দ্য ডে লাইট, ব্রড ডে লাইট, এই সময় দেখার কিছুই নেই এখানে, and no, probably nothing's gonna happen. ও বলতেছে probably nothing's gonna happen, we're gonna end up just going there. তো জাস্ট দেখলাম, দেখে টেকে আমরা চলে আসি। তো একদিন রাতের বেলা ও হঠাৎ সাজেস্ট করতেছে, আমার এক ফ্রেন্ড আসছে তখন নিউ ইয়র্ক থেকে, ওর নাম আদনান। তো আদনান হচ্ছে বেশ মানে সোবার পার্সন, আউট গোয়িং ঠিক না খুব একটা, মানে খুব চুপচাপ থাকে, হ্যাঁ পড়াশোনা করে, লেখালেখি করে এই ধরনের, বাট অ্যাকচুয়ালি যখন আসছে ও অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েও আমাদের সাথে রাত্রে বের হয়েছে। তো আমাকে বলতেছে যে ওর ইন্টারেস্ট আছে স্পুকি জিনিসের প্রতি, বেশ ইন্টারেস্ট আছে। তো রয় বলতেছে লেটস গো টু দ্যাট প্লেস, দ্যাট বেলগ্রেড প্লেস, ইটস চিল্ড। তো বলতেছে বেলগ্রেড প্লেস, আমি বললাম ওকে লেটস গো। আমরা চালালাম, গাড়ি নিয়ে গেলাম যে ওই সেই ডার্ট রোড, বাট যখনই যাচ্ছি SR7 দিয়ে যখন যাচ্ছি রাতের বেলা, ডান পাশে ধরেন আপনার কমলা লেবুর ক্ষেত, বাম পাশে ধরেন উডস, এইবার দৃশ্যপটে ডিফারেন্ট লাগতেছে রাতের বেলা। তো যেই গলিটার সামনে দাঁড়ালাম যেখানে ডার্ট রোডটা, ওই তো দূরে ঘুরঘুরতে অন্ধকার, আকাশের কিছু আর্টস লাইট দেখা যাচ্ছে, বাট ইটস ভেরি ডার্ক। এনিওয়ে, তো আমরা গাড়ি নামায় দিলাম গলি দিয়ে, যে প্রায় কোয়ার্টার মাইল গেলাম ওই যে সেই গাছগাছালির কাছে, এন্ড রিয়েলি এট নাইট ইট লুকস রিয়েলি স্পুকি। এখন স্পুকি লাগতেছে জিনিসটা, দিনের বেলা মনে হচ্ছে নাথিং। তো এনিওয়ে গাড়িটা রাখলাম রাস্তার পাশে, রেখে নামলাম। নামার পরে আমরা তিনজন, আমি, রয় আর আদনান, তিনজন নামলাম। নেমে হেঁটে রয় বলতেছে যে ইফ ইউ ওয়ান্ট রিয়েলি ফিল সামথিং অর প্রবাবলি ওয়ান্ট এক্সপেরিয়েন্স সামথিং, ইউ গোনা হ্যাভ টু গো টু দ্যাট বগিজ। ওকে, আমরা নামলাম। এটা জিনিসপত্র তেমন কিছু নাই, সেলফোন কিন্তু গাড়িতে রয়ে গেছে। ফর সাম রিজন দ্যাট টাইম মানে সেলফোন গুলো একটু আমাদের কাছে বেশ ইম্পর্টেন্ট জিনিস ছিল, মনে হচ্ছে যে প্রবাবলি যদি এখান থেকে আসতে যে হারাটারা যায়, সেলফোন রেখে আসলাম। তো রয় ছিল আছে আপনার একটু জিপসি টাইপের, হ্যাঁ, সো হি ইউজড টু ক্যারি আ নাইফ উইথ হিম এন্ড ফ্ল্যাশ লাইট থাকতো সবসময়, বাইক চালাতো সবসময়, এগুলো দে ইউজড টু ক্যারি, এটা আপনি দেখবেন হার্লি বাইকার্স এগুলো রাখে। সো এনিওয়ে, তো ওইগুলোই সম্বল আর কি, একটা নাইফ, একটা বাইকার্স নাইফ এন্ড ওই ফ্ল্যাশ লাইট। তারপর নামলাম, নেমে ওই আইল ধরে, রাতের বেলা যাওয়াটা বেশ কঠিন, ওই ফ্ল্যাশ লাইটের আলোতে আমরা হেঁটে যাচ্ছি আইল দিয়ে। ডান পাশে সুগার কেন ফিল্ড, সিনারিওটা এরকম, আমরা আইলের উপরে, ডান পাশে সুগার কেন ফিল্ড, বাম পাশে হচ্ছে সেই আপনার ওই মাঠটা, এবং মাঠের মধ্যে কিছু জায়গা শুকনা, তারপরে কিছু দূর গেলে আপনার কাদা পানি, আবার সোয়াম্পটা হচ্ছে আপনার পুরো কাদা, মানে যেখানে কাদা থাকে। এন্ড সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার যেটা এখন জেনে আরো জানি আর কি, তখন ইন্টারনেটে যে গুগলিং জিনিসটা এত অ্যাভেলেবল ছিল না, ফ্রম লাইক 10 years ago, ফ্রম নাও নট 10, 15-16 years ago। তো এখন জানি সাউথ ফ্লোরিডা সোয়াম্পের মধ্যে অ্যানাকোন্ডাও আছে, বাট মানে রিয়েলি আদার কিছুদিন আগে আমি দেখছি আপনার নেটে যে একটা অ্যানাকোন্ডা একটা এলিগেটরকে খেয়ে ফেলছে, এলিগেটর আবার তার পেট থেকে খেয়ে বের হয়ে গেছে। So such a thing, and it's very scary. আর তখন যেটা জানতাম সেটা হচ্ছে এলিগেটর সম্বন্ধে, উই ওয়ার ইউজড টু উইথ এলিগেটরস, কারণ লেক ওকিচুবি নামে একটা জায়গা আছে, ওখানে আমরা ঘুরতে যেতাম, আমাদের থেকে 10-20 ফিট দূরে এলিগেটর শুয়ে আছে। তো ওটা নেচার জানতাম আমরা, এগ্রিভেট না করলে সে আসে না। আচ্ছা, বাট অ্যাকচুয়ালি এলিগেটরও কিন্তু সম্পে আছে। তো এইগুলো আমরা জানি যে এলিগেটর আছে, ইটস স্কেরি। আদার দেন দ্যাট ভূতের ব্যাপারটা রয় বলছে, এন্ড উই আর ইন্টারেস্টেড, সো লেটস গো চেক ইট আউট। যাচ্ছি, ফ্ল্যাশ লাইট
মেরে মেরে যাচ্ছে। রয় সবার আগে, তারপরে আমি, এন্ড পেছনে আদনান। ওরে নিয়ে আমি একটু ওয়ারিড যে মানে হি ইজ নট আউটডোর টাইপ। যেতে যেতে প্রায় হাফ অফ দ্য ডিস্টেন্স অর মোর দেন হাফ ডিস্টেন্স আমরা ক্রস করছি। আমাদের বাম পাশে কিন্তু সোয়াম্প, এভাবে আসছি। তো এই সময় হঠাৎ করে দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। সো ডগস আর বার্কিং, এবং একটা না একাধিক, মানে 8-10টা কুকুর একসাথে চিৎকার করতেছে। এখন বলি আপনাকে অডিও ক্লিপটা পাঠানোর আগ পর্যন্ত কিন্তু আমি মনে করতাম যে কুকুরগুলো কুকুর ছিল। আচ্ছা, আমি যখন অডিও ক্লিপ পাঠাচ্ছি, রেকর্ডিং করতেছি, তখন আমার মনে কোশ্চেনটা অ্যারাইজ করছে যে ডগস ওখানে কি গার্ড করতেছে। নাথিং টু গার্ড ইন দেয়ার, কারণ এই সুগার কেন রাত্রেবেলা সোয়াম্পে ঢুকে কেউ কেটে নিয়ে যাবে না। এন্ড দিস ইজ ইউনাইটেড স্টেটস ফর ক্রাইং আউট লাউড। এখানে এরকম মানে ব্যাপক চোর নাই ফসল চুরি করার মতো। হ্যাঁ, এনিওয়ে, তো যাচ্ছে কুকুর ডাকতেছে, 8-10টা এরকম কুকুর, মানে এক পাল কুকুর ডাকতেছে, এবং তখন আরো কাছায় আসতেছে কুকুরের ডাকটা, মানে দৌড়ে আসতেছে আমাদের দিকে। তো আমাকে রয় বলতেছে যে ডগস আর বার্কিং হোয়াটস আর দ্যাম, বলতেছে যে ওই বলতেছে প্রবাবলি দিজ আর ফর ভিজিলেন্স হিয়ার। আমি তখন ভাবছি যে ডগ এনিওয়ে, ওই আবার বলতেছে যেগুলো দিজ আর ডেঞ্জারাস ডগ, এর যদি ধরে কামড়ায় দে উইল বাইট ইউর নেক and choke you to death and until their owner comes and stuff like that. আমি বললাম যে well, this is dangerous, this is not anything like a spirit or astral body or something like that, this is ghost or this is reality dog, dangerous জিনিস। এনিওয়ে, তা আমরা একবার চিন্তা করলাম সামনে যাবো কিনা, কেন কুকুরগুলো ধেয়ে আসছে। আমরা উল্টা দৌড় দিলাম। উল্টা দৌড় কি, ওই রয় ঘুরে আমাদের আগে দৌড় দিচ্ছে। তারপর আমি ওর পিছনে আদনান। তো আমি পরে এখন ওই আইল দিয়ে দৌড়াচ্ছি, স্পিডটা বেশি হচ্ছে না, কুকুর কাছে আসতেছে। এনিওয়ে, তো আপনার ওই সোয়াম্পের অংশটা পার হয়ে গেছে। পার হওয়ার পরেই যখনই মাটি পেয়েছে, মাটিতে নেমে কোনাকুনি গাড়ির দিকে দৌড়াচ্ছি আমরা। তো ওই সময় একটা স্ট্রেঞ্জ জিনিস যে আই ওয়াজ ফিলিং যে ডগ আসছে, কিন্তু ডগ কিন্তু ওই ক্ষেত থেকে বের হয়ে আসতেছে না। মানে হোয়াট ইজ দিস? সে তো এসে ধরার কথা, এবং আমাদের থেকে অবশ্যই স্পিডও বেশি হবে কুকুরের। আমরা দৌড়াচ্ছি। এনিওয়ে, দৌড়ালাম 100 খুবই স্পিডে দৌড়ে এসে গাড়ির কাছে আসলাম। গাড়িটা খুললাম, খাটাখাট গাড়ি করে আমি গাড়ি ঘুরে ফেলছি জায়গার উপরে, মানে র্যাপিডলি ঘুরে ফেলছি জায়গার মধ্যে। এই সময় সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনাটা ঘটে যে আমার যে ডান পাশে যে গাছগুলা ছিল, হঠাৎ করে দেখলাম গাছগুলা মাথায় দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। মানে আপনার একসাথে 5-6টা গাছের মাথায় পুরো মানে বিশাল আকারের ফ্লেম। এই ফ্লেম জ্বালাতে গেলে মানে ইউড নিড লাইক, আপনি বলবো কি, আপনার ব্যারেলস অর পাইলস অফ গ্যাসোলিন টু লাইট দ্যাট আপ। মানে এরকম মানে কোনো দাহ্য পদার্থ ছাড়া এইভাবে আগুন ধরবে না হঠাৎ করে। হুজ দেয়ার? এখানে তো কেউ আগুন ধরার মতো কেউ নাই। আমার গাড়ি আছে, এসে যদি কোনো মানুষ কাজ করতে আসে তো দে উইল লেট আস নো, অর দে উইল হ্যাভ লাইটস এন্ড ফিক্সিং এন্ড স্টাফ লাইক দ্যাট। কিচ্ছু না, দাও দাও করে গাছ পোড়ায় দিবে কে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস, গাছের নিচের অংশে কোনো আগুন না, ঠিক উপরের অংশগুলো যেখানে পাতা থাকে, ওই জায়গাগুলো জাস্ট লাইক ক্যান্ডেলের মতো দাও দাও করে জ্বলে উঠছে। তো উই গট রিয়েলি স্কেয়ার্ড। ওই সময় খুব ভয় পেয়ে গেছি আমরা। উই জাস্ট হল অ্যাস, খুব স্পিডে টান দিলাম গাড়ি, মাটির রাস্তা, গাড়ি ঘর ঘর করতে করতে বের হয়ে আসলো এখানে। হাইওয়ে তো টায়ার স্ক্রোল করে ঘুরে ওই পাশে চলে গেলাম। একটা গ্যাস স্টেশনে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি ঘটছে, একটু ধাতস্থ হলাম আর কি। তো ঘটনা কিন্তু একটা এক্সটেনশন ছিল, সেটা কি বলবো নাকি? হ্যাঁ, শিওর। আচ্ছা, যেটা আপনাকে ক্লিপে পাঠিয়ে আমি। সো কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর তো উই ডিসাইডেড যে কি হলো, হোয়াটস উই ডিসকাসড, এই সেই। তো একসময় আমরা বললাম যে অ্যাকচুয়ালি নট মাচ স্পুকি হ্যাপেন, উই রিয়েলি নিড টু সি হোয়াটস দেয়ার। তো ও আর রাজি হলো না ওই জায়গায় যেতে, ওই জায়গায় আর যাবে না সে, হি ইজ রিয়েলি স্কেয়ার্ড। সো আমরা যেটা করলাম, ও বললো যে আমরা আরো ওয়েস্ট একটা জায়গা আছে, সেই জায়গায় যেতে পারি, লেক মিয়াকা নামে একটা জায়গায়। তো বললাম চলো, গেলাম ড্রাইভ করে ওই জায়গায়। তো ওই জায়গাটা এমনই একটা জায়গাও নিয়ে আসছে আমাদের, প্রবাবলি উইদিন লাইক 20 মাইলস রেডিয়াস বা 15 মাইলস রেডিয়াসে কোনো মানুষজনই নাই। ওখানে ফার্ম আছে কিছু, আর কিছু ক্ষেতের জমি চাষাবাদের, মাঝখান থেকে রাস্তাটা একটা ফিতার মতো চলে গেছে। রিয়েলি ডার্ক। আমরা যাচ্ছি গাড়িতে, তো একটা জায়গায় এসে বললো জাস্ট লাইক পুল ওভার, গাড়িটাকে পাশে সরাও। নামলাম, গাড়িটা হেডলাইট অফ করলাম, ঘুরঘুরটি অন্ধকার, ওই আকাশের আলোটা। সো ওই জায়গাটা দেখতে সুন্দর লাগছিল, হ্যাঁ, কারণ রাতের বেলা বিশাল প্রান্তরে আকাশ মিশে গেছে। বাট ইন দ্যাট পয়েন্ট আমরা কিন্তু একটু ভয় পাইছি, কারণ কেউই নেই আশেপাশে। সো উই ডিডন্ট স্টে দ্যাট লং, সো উই ওয়ান্টেড টু কাম ব্যাক। আমরা গাড়িতে উঠলাম, বেশিক্ষণ আমরা ব্যাক করছি। তো এই সময় একটা জায়গা ছিল, যে জায়গাটা হচ্ছে আপনার এক পাশে সোয়াম্প, আরেক পাশে হচ্ছে কি আরেকটা চাষের জমি আর কি। ওখান থেকে সামথিং দ্যাট স্ক্রল ফ্রম দ্যাট সোয়াম্প থেকে স্ক্রল করে আসছে। ইটস নট এলিগেটর, মাথাটা অনেকটা মানুষের মতোই লাগছে, কিন্তু হামাগুড়ি দিয়ে আসছে। And this was very scary, মানে এখন আমার গায়ের লোম ধরা যাচ্ছে চিন্তা করে। হেডলাইটে আলোটা পড়ছে, মাথাটা এরকম করছে। and I've seen reptiles, রেপটাইল আমার মুখস্থ, কিন্তু দ্যাটস নট আ রেপটাইল, মাথাটা মানুষের মতো। এন্ড এটা কিন্তু একটা মিথ, সাউথ ফ্লোরিডাতে অনেকেই বলে যে হ্যাফ এলিগেটর হ্যাফ ম্যান ফাউন্ড অন দ্য সোয়াম্প, মানুষ দেখেছে এরকম জিনিস।
So probably some of that, but I don't know what's that. Probably এটা হতে পারে কোনো মানে gene বা whatever, I don't know. It just crawled out and just crossed the swamp and went into the field. তো আমরা এটা দেখে জাস্ট ঘুরে গাড়ি টেনে আবার চলে আসছি. So that was the story. এই আর কি। ওকে, আমার ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল ঘটনাটি শুনেছেন, এই ভয়ঙ্কর ঘটনাটি শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো বাছাই করে এনে তার ভিতরে নতুনত্ব সৃষ্টি করে আপনাদের সামনে তুলে ধরা হয়, যেগুলো আপনারা মিস করে গেছেন বা যেগুলো আপনারা শোনেননি, কিন্তু হিউজ পপুলার এবং অনেক ভালো এবং রহস্যময় ঘটনা। এই ঘটনাগুলো আমরা তুলে নিয়ে কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ভয়ের জগতে হারিয়ে যেতে পারেন। ডিয়ার লিসেনার, ভূত এফএমকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমি জানি আপনারা সবাই আমাদের এই ভূত এফএম চ্যানেলটিকে ভালোবাসেন, তাই বলবো আপনারা আপনাদের ভালোবাসাকে অটুট রেখে প্রতিদিন রাত 10টায় আমাদের এই চ্যানেলের ভিতরে এসে ভিজিট করে নতুন নতুন ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো শুনবেন। আমি বলি কোনো তারিখ না, আমরা কিন্তু প্রতিটা রাতেই মানে প্রতিদিন রাত 10টায় ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো পাবলিশ করে থাকি। ডিয়ার লিসেনার, আমি একটি কথা বলতে চাই, আপনারা অনেকেই আমাকে মেইল করতে চান এবং বলেন যে আপনাদের কাছে ঘটনা আছে। আমি বলবো যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে সর্বদাই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন বা কমেন্টসে আমাকে জিজ্ঞেস করবেন, ভাইয়া আমার কাছে একটি ঘটনা আছে, সেই ঘটনাটা মানে পাঠাতে চান। যদি আপনার ঘটনা অনেক ভালো হয় এবং সত্যি হয়, আপনার সাথে ঘটে থাকে, রিয়েল হরর স্টোরি হয়ে থাকে, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এবং আপনাদের ইমেল এপিসোডটি সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন। আপনারা যদি চান যে সরাসরি আপনাদের ভয়েস মেইল শোনাবো, আমরা সেটাও পারবো। ডিয়ার লিসেনার, আপনাদের জন্যই সবকিছু। আমি বলবো আজকের এই ইমেল এপিসোড যেগুলো শুনলেন, এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? চলুন আমরা আর একটি ভয়ঙ্কর ইমেল এপিসোড শুনে আসি। ডিয়ার লিসেনার, ভূত বলতে কি আসলে কিছু আছে? এই প্রশ্নটা সবসময় সব লিসেনার্স এবং সব অডিয়েন্সদের কাছ থেকে শুনতাম। আমিও চিন্তা করতাম আসলে কি এমন কিছু আছে, নাকি সব বানোয়ারি গল্পগুজব। আমি নিজেও তা ভূত প্রেত নিয়ে অনেক গল্পই বলেছি, তবে এর সত্যতা কতটুকু জানতে আগ্রহ হলো আমার খুব। আমি জেনেই ছাড়বো আসলেই এসব আছে কি না, কিন্তু কিভাবে, কেমন করে আমি তাদের সামনে যাব ভাবতে লাগলাম, সাজতে লাগলাম, প্ল্যানিং করতে লাগলাম। মোটা মাথায় চিকন বুদ্ধি এলো আমার। গুগলে সার্চ করলাম ভুতুরে বাড়ি কোথায় কোথায় আছে। সেখানে সবচেয়ে ভয়ঙ্কর আর লোকমুখী প্রচলিত বাড়ির সন্ধান পাই আমি। লোকেশন ছিল কক্সবাজার একটি ছোট্ট পাহাড়ের উপরে। এই বাড়িতে নাকি কেউ থাকে না, একজন পাহারাদার আছেন, তবে উনি বাড়িতে থাকে না। বিল্ডিংয়ের পাশে একটা কুঁড়ে ঘর থাকে। বাড়িটির চারিপাশে সুপারি বাগান, আশেপাশে ঘর বাড়িও নেই তেমন। মেইন রোড থেকে হেঁটে যেতে কয়েক মিনিট লাগে। নির্জন শুনশান এই বাড়ি, আর এই বাড়িতে আমার মিশন চালানোর ইচ্ছা জাগে, কিন্তু একা এইটা কখনোই পসিবল হয়ে উঠবে না। কাদের নিয়ে যাওয়া যায় ভাবছিলাম। বন্ধু বান্ধব সবাই তাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। তাছাড়া 2-1 ছাড়া আমার বন্ধু কেউ ভালো বন্ধু নেই। আবারও আমার গবর মাথায় এলো চিকন বুদ্ধি। ফেসবুকে স্ট্যাটাস দিলাম, ট্যুর দিচ্ছি কক্সবাজার, যারা যেতে আগ্রহী তারা ইনবক্সে নক দিন। কয়েক মিনিট বাদেই শখানেক মেসেজ। লিসেনার্স, অডিয়েন্স এরা সবাই আমার সাথে ট্যুর দিতে রাজি হয়। ভাবলাম না, 4-5 যেমনেই হোক বা 3-4 জন যাকেই পেয়েছি তাকেই নিয়েছি, কিন্তু ঝামেলা একটা, এত লোক নিয়ে আমার ট্যুরের নাম মিশন কমপ্লিট করা পসিবল হবে না। চিন্তা করলাম অন্য কিছু শুনে গুনে 8 জন নিলাম। কারো কথা না শুনে যারা কিছুটা সাহসী বটে তাদের কথাবার্তায় যাচাই করলাম। জানুয়ারির 22 তারিখ 2021 সাল ট্যুরের দিন ফিক্সড করলাম আমি।
সবাই আনন্দ উল্লাসে জয়েন করলো, কিন্তু তারা জানতো না লেখক মাইশার প্ল্যান অনেক কিছু রয়েছে, বা পাঠক মানে যে ঘটনা মানে পাঠকের মাথায় অনেক প্ল্যান চলছে, মানে এই প্ল্যান অন্য কিছুর প্ল্যান। আমি কিছুটা ভেবে নিলাম বাড়িটি যেহেতু ভয়াবহ রূপ নিয়ে থাকে, তবে এখানে রিস্কের ব্যাপার স্যাপার আছে। কারো কোনো ক্ষতি কিংবা মৃত্যু হলে কে নেবে রিস্ক? সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে। কারো কোনো ক্ষতি ছাড়াই এই ভূত প্রেত যাই আছে না কেন তাদের দেখতে হবে। গল্পের মধ্যে ফুটিয়ে তোলা রূপই তারা মানে গল্পের ভিতরে ফুটিয়ে তোলা রূপেই তারা আসে, নাকি তাদের আলাদা কোনো রূপ আছে, এটাই জানার খুব ইচ্ছা। আমি তো অনেক দিন ধরে ঘটনা পড়ছি, কিন্তু আমি যে এই ঘটনাগুলো আপনাদের থেকে নিয়ে পড়ি, এটা কি আসলে এইরকম? বা আমি গল্পতে যে ভূত প্রেত জিনের কথা বলি তারা কি আসলেই গল্পের মতো হয়, নাকি কোনো তাদের আলাদা রূপ আছে? চলুন জেনে আসি। আমার টিমের নাম MS স্টুডেন্ট নিউজ অ্যান্ড মাহমুদ শোয়েব FM ফ্যান্স ক্লাব দিয়েছি। ওদিকে সবাই যার যার নামের সাদা গেঞ্জি প্রস্তুত করে নিয়েছে। আমি এতদিকে মনোযোগ দেওয়ার সময় কোথায় পাই বলেন? আমার টার্গেট ভূত দেখা। 22 তারিখে সবাই বের হয়ে এলো। আমি আগে থেকে চিটাগাং চলে এসেছি। একটা সমস্যা তো অবশ্যই ছিল, কিন্তু প্রকাশ করতে রাজি হচ্ছি না এখন বর্তমানে, পরেই বলবো। একটা বাহানা দিয়ে সবাইকে বুঝ দিলাম। বোকা টিমেরা বিশ্বাসও করে নিল। অবশ্য তারা আমাকে অন্ধবিশ্বাস করে। একজন পাঠক বা একজন ভৌতিক আর্টিস্ট হিসেবে তারা আমাকে অন্ধবিশ্বাসী করে। কিছু মানে ও যে কোনো কিছু ভাবতে পারতো, কিন্তু কিছু ভাবিনি। এবং পাঠকের ভাবনার পরিমাণ কয়েক গুণ বেশি উপরে নয়তো নিচে থাকে। এদিকে লেখকের জালে পড়া পাঠক বিন্দু বা লিসেনার বিন্দু প্রস্তুতি নিয়ে বের হলো। 23 তারিখ সকাল ভোরে সবাই চিটাগাং পৌঁছায়। আমি তাদের রিসিভ করতে যাই, গিয়ে একটু থমকে গেলাম। এরা আমাকে প্রচুর রেসপেক্ট দিচ্ছে। নাটকীয় হাসি মুখে রেখে আমি তাদের সঙ্গ দিলাম। কি দরকার আমার চিন্তা তাদের মাথায় দেওয়ার? আমি টার্গেট পূরণ করাটাই মুখ্য বিষয়। এরা শুধু আমার সাথে থাকবে। ভূত দেখতে কেমন তা না দেখা অবধি আমি থামছি না। সেদিন চলে এলাম কক্সবাজার। কলাতলি নেমে 2টা অটো নিলাম। এবার যাব সোজা সেই বাড়িতে। বেশি না, মাত্র 30 মিনিটের পথ। বাড়ি অবধি যেতে যেতে সবার পরিচয় জেনে নিলাম। আমি বললাম যে তোমরা সবাই সবার পরিচয় জেনে নাও। আমরা মোট 8জন হচ্ছি। আমি, মিশুর, আম্মু, রোশনি, জাহিদ, নাইব, মাহফুজ আর আশিক, অর্থাৎ 3জন মেয়ে আর 5 জন ছেলে। তাদের মনে সাহস দেওয়ার জন্য টিমের নাম দিলাম গোয়েন্দা টিম। নামের সাথে কিছুটা সাহসী তো আছেই, কিন্তু আসলেই তারা পারবে সব? এদের মধ্যে কেউ টাঙ্গাইল, কেউ সিলেট, কেউ বরিশাল, কেউ বগুড়া, এরকম জায়গা থেকে এসেছে। পরিচয় পর্ব শেষ, চলো যাই মূল ঘটনায়। বাসায় আসতে আসতে দুপুর হয়ে যায়। বাড়ির সামনে আসতেই দেখি এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, সম্ভবত রমিজ চাচা। উনি এই বাড়ির পাহারাদার। আমার কিছু বলার আগেই তিনি বললেন, এই নিন চাবি, আমি একটু কাজে যাব, রাতে এসে আপনার সাথে দেখা করব। কথাটা বলেই রমিজ চাচা লাঠির উপর ভর করে হেঁটে যেতে লাগলেন। বড়ই অদ্ভুত লোক, নিজে থেকেই সব বলে চলে গেলেন। যাই হোক, তাতে আমার কোনো প্রবলেম নেই। এদিকে সবাই যে যার মতো রুমে গিয়ে ব্যাগ রাখে, ফ্রেশ হয়, খাওয়া দাওয়া শেষ করে। কিন্তু এদের তো বুঝতে দেওয়া যাবে না আমি কোন ট্যুরটায় এই বাড়িতে এসেছি, এই বাড়ি দিয়েছি। বাড়িতে ঢোকার সময় আশিক বলল, ভাই বাড়িটি ভূতের বাড়ির মতো লাগছে না? ওর কথা এড়িয়ে যাই আমি। এরা সাহসী তো? তা তো আমি জানি এরা অনেক সাহসী, কিন্তু ভয় দেখালে হয়তো ভয় ভেঙে যাবে। বিকেল হয়ে যায়, এদের নিয়ে কিছু একটা করতে হবে। যদি সবাই টের পায় আমি এখানে ভূত দেখার জন্য এসেছি, তবে বিশাল কাণ্ড হবে। বিকেলে কি করা যায় তা ভাবছি।
তখনই বুঝলাম বাড়ির পিছনের দিকে খুটখাট কিছু শব্দ আসছে। সবাই বাড়ির ভিতর। বারান্দা থেকে আমি বাড়ির পিছনের দিক চেক করলাম। বাড়ির চারপাশে গাছগাছালিতে ভরাট। এমনি ভয়াবহ পরিবেশ, কিন্তু শব্দটা কিসের ছিল? আমি বাড়ির পিছনে খুঁজে যাচ্ছি, আর তখন অনুভব করলাম আমার পিছনেই কেউ আমাকে ফলো করছে। কে বলেছে এই বাড়িতে আসতে? মানে আরো গম্ভীরভাবে বলেছেন, কে বলেছে এই বাড়িতে আসতে? কথাটা শুনেই হঠাৎ লাফ মেরে উঠি আমি। পেছন তাকাই এবং দেখি এক বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে একটা কালো চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন এবং বয়স ৭০ থেকে ৭৫ হবে। আমিও সাহস করে বললাম, কেন, কোনো ঝামেলা আছে? এই বাড়ি তোদের জন্য ঠিক না, চলে যা। কিন্তু কেন সেটা তো বলবেন। এখানে আগে যারা এসেছে কেউ ভালোভাবে যেতে পারেনি, অনেকে তো বের হতেই পারেনি। চলে যা, থাকিস না এখানে। কথাটা বলে মহিলা লাঠির উপর ভর করে হেঁটে হেঁটে যেতে লাগলেন। উনি কে বা কেন কথাটা বললেন তা তো আমার ঘিলুতে ঢোকেনি, তবে এইটুকু বুঝেছি আমার টার্গেট পূর্ণতা পেতে যাচ্ছে। এই বাড়িতে আসলেই কিছু আছে, তবে বাড়ির পাহারাদারদের সাথে আমার আরও কিছু কথা রয়েছে। রাতে আসুক উনি, আপাতত ট্যুরের ইজ্জত রেখে এদের সবাইকে পাহাড়ের দিকটা ঘুরে দেখায়। বাসায় ঢুকে সবাইকে ডাক দিলাম এক এক করে। সবাই সামনে আসে। পাহাড়ে ঘোরার প্রস্তুতি নিতে বললাম। সবাই যে যার মতো রেডি হতে যাচ্ছে। ট্যুরের মজা দেওয়াই লাগবে তাদের, আর এর মধ্যে আমার মেন উদ্দেশ্য হাসিল করতে হবে। সবাইকে নিয়ে পাহাড়ের দিকে ঘুরতে বের হলাম। যে যার মতো মজা করছে। কেউ টিকটক বানাচ্ছে, কেউ এক পোস্টে 10টা ছবি তুলছে, আবার কেউ ফেসবুকে কাপল বিরক্তিকর ছবি পোস্ট করছে। কিন্তু কিছু করার নেই, এদের নিয়ে আমার এই মিশন। এবং কারো বলি ছাড়তে হলে এদেরকেই কাজে লাগবে। ভূত বাস্তবে কেমন তা তো দেখেই ছাড়বো আমি। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার সময় শুরু। সন্ধ্যা নামার অপেক্ষায় ছিলাম আমি। সবাইকে আবার ডাকলাম, এক এক করে হাজির সবাই। সময় শেষ। সবাইকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্য বা সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যায় বাসায় আসার পর যে যার মতো ফ্রেশ হতে যায় এবং আমি বারান্দায় লাল আলোর নিচে বসে বসে ভাবছি যে এখন আমি কি করব। এরপর আমি ভাবছি যে কি করব আমি, আর ভূত কিভাবে আসলে দেখা যাবে, এই প্ল্যানটা আমার মাথার মধ্যে ঢুকছে। আমার তথ্য যদি সঠিক হয় তবে অবশ্যই দেখব, তার জন্যই আমার যত পরিশ্রম দরকার আমি করব। এদের সবাইকে ফ্রেশ হয়ে চলে আসে। সন্ধ্যার আয়োজন হিসেবে রাখলাম মুখে মুখে গান। সবাই গোল হয়ে বসে গান শুরু করে। রোশনি আমার চোখে একদিকে এদিক সেদিক তাকায়। হঠাৎ দরজায় কারো ঠক ঠক শব্দ। সবাই থেমে যায়। আমিও সবাইকে বললাম, আপনারা কন্টিনিউ করে যান, আসতেছি বলে আমি বিছানা ছেড়ে উঠলাম। দরজা খুলে দেখি রমেশ চাচা। আমি বাইরে এসে দরজা বন্ধ করে দিলাম। রমেশ চাচা চাদর গায়ে দাঁড়িয়ে আছে। রমেশ চাচার পিছনেই বিকেলে দেখা সেই মহিলা। আমি রমেশ চাচাকে বললাম, আপনার সাথে কথা হয়নি? কিছু কথা ছিল আমার, বলুন। আপনার পিছনে থাকা মহিলাটি আপনার কি হয়? জি সাহেব, উনি আমার স্ত্রী। বিকেলে এক অদ্ভুত কথা বলে গিয়েছেন আমাকে। কেন 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 বলেছেন তেমন কথা জানতে পারি? বিকেলে কে আমার স্ত্রী? আপনার স্ত্রী বলেছেন। কি বলেছেন সাহেব? কি বলছেন সাহেব? আমার স্ত্রীকে নিয়ে তো আমি মাত্রই আসলাম, তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু বিকেলে উনি এসেছিলেন। না সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি দুপুরবেলা বাজারে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আছে তো। আমার স্ত্রী অসুস্থ। পরশুদিন তাকে সোনারপাড়া হসপিটালে ভর্তি করিয়েছি। আজ দুপুরে গেলাম নিয়ে আসতে, আর মাত্রই নিয়ে আসলাম। ও তো জানেই না আপনারা কখন এসেছেন। রমিত চাচার কথা শুনে আমার গায়ের লোম এবার খাড়া হয়ে যায়। আর রমিত চাচা মিথ্যা কথাও বলবে না।
এই বাড়ি আমি ভাড়ায় নিয়েছি, এইটা আমার লোকদেরও বলিনি। আমার মামার বাড়ি চলে বলে চালিয়ে দিলাম, যার জন্য রমিত চাচাকে মোটা অঙ্কের টাকাও দিয়েছি আমি। সব মিলিয়ে রমিত চাচার মুখে মিথ্যা কথা তো আসবে না। যদি রমিত চাচার মধ্যে মিথ্যা কথা বলে ওনার স্ত্রী যদি আসলেই হসপিটালে থাকেন, তাহলে আমার বিকেলের বেলায় সতর্ক করা মহিলাটা কে? আমার ভাবনার মাঝে আবারও রমিত চাচা বললেন, সাহেব, আপনারে আমি আগেই বলেছিলাম এই বাড়ি নিরাপদ না। আপনি জোর করে আমাদের রাজি করালেন। দেখলেন তো প্রথম দিনেই কেমন একটা ধাক্কা খেলেন। না রমিত চাচা, তাহলে হয়তো বিকেলের ব্যাপারটা আমার মনের ভুল ছিল। বাদ দিন, রাতে যেন কি খাবো আমরা? আমি আর খালেদা রান্না করতেছি গিয়ে, একটু পরেই ফোন কল মারবো। কিন্তু এদিকে আমার টিমরা নিজেরা রান্না করবে ভেবেছে। এই বাড়িতে আগুন জ্বালাবেন? সর্বনাশ, তাহলে তো বিশাল কাণ্ড হয়ে যাবে। মানে এই বাড়িতে আগুন জ্বালানো নিষেধ, যদিও করেন উঠোনে রান্না করুন। আচ্ছা, আজ ক্লান্ত সবাই, আপনি রান্না করে আমাকে কল করুন, বাকিটা আমরা সামলে নিচ্ছি। রমিত চাচা আর তার স্ত্রী চলে যায়। আমি বারান্দায় দাঁড়িয়ে মুখে একটা সিগারেট নিলাম। এই অবধি দুইটা জিনিস তো জানলাম, বিকেলের মহিলাটা নিশ্চয় কোনো অশ্লীল ছিল, আর আগুন জ্বালানো নিষেধ, অর্থাৎ রমিত চাচা এর আগে কোনো না কোনো বিপদে পড়েছিলেন তো অবশ্যই, তাই নিষেধ করলেন। কিন্তু আমি তো এটাই চাই। যাক, অবশেষে আর একটু নিশ্চিন্ত হলাম। ভূত তাহলে এবার আমি দেখতেই পাবো। সিগারেট শেষ করে প্রবেশ করলাম রুমে। সবাই গন্ধ পেয়েছে, লুকিয়ে লুকিয়ে সিগারেট খেয়ে এসেছি ভেবে কেউ কিছু বলেনি। আমিও রমিত চাচার বিষয়টা বলতে রাজি না। গানের আড্ডায় জয়েন দিলাম, চলছে আবারও। রাত 9টার কাছাকাছি ফোন কেঁপে উঠল আমার, ভাইব্রেট করা ছিল তো তাই। এরপর আমি দেখলাম কানে ফোনটা নিতেই রমি চাচা বলল, খাবার হয়ে গেছে সাহেব। রমি চাচাকে এদের সামনে শো করা যাবে না, উল্টাপাল্টা কথা শুনে এরা ভয় পেয়ে যেতে পারে। স্থানীয় কয়েকটি ছেলেকে আমার সাথে রেখেছি, যাতে প্রতিটি কাজে হেল্প করতে পারে। যাক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার মিশন হচ্ছে হাতে লাইট নিয়ে পুরো বাগান ঘোরা, বাড়ির চারপাশে ট্রল করা, যাতে ভূত দেখতে পায় বা ভূতের আসল চেহারা দেখতে পায়। এই বোকামি ইচ্ছে মনে হয় মানুষের সাধারণত জাগে না। ভূত দেখার বোকামিটা জাগেছে বলেই মনে হয় আমি বোকা। প্রতিটি মানুষের ইচ্ছে মূল্যবান, শুধু উঁচু সারিতে দেখতে হয়। আমার মিশনে ব্যাঘাত ঘটা মেহেদি সাউন্ড বক্স চালু করে নাচের আয়োজন করে। তাল মিলানোর জন্য আমাকেই জয়েন করাতে হলো। অনিচ্ছাকৃতভাবে নাচতে হচ্ছে, কি আর করার, ট্যুরের মধ্যে মজাও তাদের দিতে হবে। নাচানাচি শেষ হতে না হতে রাত 3টা বাজে, কিন্তু ক্লান্ত হয়ে অনেকে শুয়ে পড়ে, কেউ কেউ এখনো জেগে আছে। এদিকে আমার শরীর হুট করে খারাপ হয়ে যায়, কিন্তু থেমে থাকলে হবে না, আমাকে আমার উদ্দেশ্যে পৌঁছতেই হবে। সিগারেট জ্বালিয়ে বের হয়ে এলাম বাগানে। সুপারি গাছের মাঝেই দেখতে পেলাম একটি টং। আমার চোখ যেন তৎক্ষণাৎ কপালে উঠে যায়। এ কি, সুপারি বাগানের মাঝে কিসের আলো এটা? বসার জন্য একটা টং ছিল। এইটা আমি দিনের বেলায় দেখেছি, কিন্তু রাতের বেলায় এই টঙে তো কারো আসার কথা না। তার উপর এখন রাত 3টার বেশি বেজে গেছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি বিষয়টা। সাদা একটা আলোর ওখানে দেখা যাচ্ছে। ভাবছি কেউ কি ওখানে আমি কি ওখানে যাব? কিন্তু আমি তো একা যাওয়া ঠিক হবে না। যাই হোক, ভূত বাস্তবে কেমন তা দেখার ইচ্ছা আমারই জেগেছে। যাব, যেহেতু একাই, তাই আমি যাবই। বিপদ হলে আমারই হবে, তবুও ইচ্ছা তো পূরণই করব। কিন্তু সত্যি আমি বুঝিনি সেদিন সেখানে যাওয়াটা আমার পক্ষে সবচেয়ে বড় বোকামি ছিল। ওই দিন সেখানে যাওয়ার পর আমার মোটেও উচিত হয়নি। আমার জীবনের সবচেয়ে সেরা বড় ভুল ওটাই ছিল, এবং জীবনটা সংক্ষিপ্ত অভিশপ্ত হয়ে যায় আমার। আমি সেদিন ওখানে গিয়ে দেখলাম
একটা মেয়ে বসে আছে টঙ্গে, তার গায়ের জামাটা মাটি পর্যন্ত নেমেছে, জল জল করছে সেই জামা। আমি মাটি পর্যন্ত নেমেছি, জল জল করা সেই জামা। আমি মেয়েটির চেহারা তো দেখিনি, তবে তার চুল মাটি পর্যন্ত। মেয়েলি পোশাক আর চুল দেখে বুঝলাম এটা মেয়ে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে, চেহারা দেখার ইচ্ছা আমার। এত রাতে এখানে নিশ্চয়ই কোনো মানুষ আসবে না। চারপাশে সুপারি বাগান আর মাঝখানে একটা টং। রাত 3টার বেশি, তার গায়ে জামা জল জল করছে এবং চুল মাটি অবধি, প্রায় 25 থেকে 30 হাত লম্বা। এইটা ভূতই হবে। আমার ধারণা নিশ্চিত করার জন্য আমি এগিয়ে যাই এবং মেয়েটির মুখের অংশ দেখতে হবে এবং ভূত কেমন এটা জানার জন্য আমার কিছু একটা তো করতেই হবে। আজ এটা আমার জানাই লাগবে। সুযোগ পেয়েছি। টঙের সামনে যেতে চাচ্ছিলাম, তখনই মেয়েটির মুখ থেকে আমি এক অদ্ভুত শব্দ শুনতে পাই। শব্দটা কেমন তা বোঝাতে হয়তো পারবো না আমি, তবু আমি বলি, বাঘ যেমন আস্তে আস্তে গর্জন দেয়, অর্থাৎ শান্ত অবস্থায় গর্জন ছাড়ে, ঠিক তেমনই একটা শব্দ। আমি ভয় পেয়েছি, কিন্তু চেহারা তো দেখতেই হবে। সামনে না যাওয়ার জন্য হয়তো এই গর্জন ছেড়েছে, কিন্তু আমিও নাসর বান্দা। সামনে যাবই, আমি যাবই, চেহারা আমি দেখবই। আরেকবার পায়ে গিয়ে নিতেই মেয়েটি আবার গর্জন ছাড়ে, আবার থেমে যায়। আমি বিপদ সংকেত দিচ্ছে নাকি এমনি এমনি এমন করছে আমি বুঝতেছি না। এই চেহারা তো আমার দেখাই লাগবে। এটাই আমি এই ভূতকে কিভাবে বোঝাই? না, যতই গর্জন ছাড়ুক আর যতই বাহানা ধরুক, আমি তার সামনে যাবই। তখনই আমাকে পিছন থেকে জাহিদ মামা ডাক দিয়ে বলে, এ কি এই সময় জাহিদ মামা এখানে এলো কেন? পিছু ফিরে দেখি মামা নেই। আবার টঙে তাকিয়ে দেখলাম মেয়েটিও নেই। শিট, মিস করে ফেললাম। এত বড় সুযোগ আর কখনো পাবো কিনা সন্দেহ। এবং কানের মধ্য ভেসে আসছে স্পিকারের শব্দ। বাড়িতে ওরা অনেক নাচানাচি শুরু করেছে। যাই হোক, আমি এতক্ষণ বাইরে সময় কাটালে সমস্যা হবে। বাসায় এসে আমি দেখি মামা, মেহেদি, মিশু আন্টি আর মাহফুজ নাচার তালে। ওদের যাতে সন্দেহ না হয় আমিও জয়েন হলাম। এবং রাতে মোটামুটি অনেক হয়েছে, 4টার কাছাকাছি। মিশুর আম্মু ক্লান্ত হয়ে শুয়ে পড়ার সিদ্ধান্ত নেয় এবং আমিও প্রচুর ক্লান্ত যে রুমে চলে যাই। আমি এদিকে সবাইকে বিছানা করে দিয়ে নিজের রুমে চলে যাই। 1 ঘন্টা পরই আজান হবে। ভোরে উঠে দেখি এদের নিয়ে আবার বের হতে হবে। একটু তো ঘুমানো দরকার। বিছানাতে মাথা ফেলতেই আমি অনুভব করি রুমে কেউ আছে। ব্যাপারটা ক্লিয়ার করি। আমার সাথে 3 জন শুয়েছে ঠিক, কিন্তু রুমের মধ্যে কারো হাঁটা চলার ইঙ্গিত পাচ্ছি আমি। এরা 3 জন ঘুমে তলিয়ে গেছে। আমি বিছানাতে উঠে বসি, চারপাশে বুলাতে লাগলাম। না, তেমন কোনো ইঙ্গিত নেই। তবে আবার নর্মাল হয়ে যায়। আবার শোয়ার জন্য প্রস্তুতি নিতে যাব, তখনই জানালায় ঠক ঠক করার শব্দ। আমি থমকে যাই। এত রাতে জানালায় আঘাত করবে কে? আমার রুমে 2টা জানালা, একটা দক্ষিণ আর একটা পূর্ব। দক্ষিণ জানালায় আঘাত করছে কেউ। আমি বিছানা ছেড়ে উঠি এবং জুতা পায়ে দিয়ে দক্ষিণ জানালায় যাই। জানালা খুলব কিনা ভাবছি। জানালা খোলার সাথে সাথেই যদি কোনো ভয়ঙ্কর চেহারা দেখতে পাই তাহলে আমি ভয় পাবো। এগুলো ভেবে ভয়ে আছি। কিন্তু এই ভয়ঙ্কর চেহারা দেখার জন্য আমার তো এত কিছু দেখব। তাই কি সাহস করে জানালায় মাত্র হাত দিলাম। জানালা খোলার পূর্ব মুহূর্তেই পাশের জানালায় ওই জানালায় কেন টক করে? ভূত এখান থেকে ওখানে গেল নাকি লাফিয়ে? আমি দক্ষিণের জানালায় হাত দিতেই আবার দক্ষিণের জানালায় ঠকঠক করলো এবং গলা শুকিয়ে যায় আমার। খুবই টেনশন হচ্ছে।
এবার আমি নিজেই জেদ করলাম বা ধরলাম লুকোচুরি বন্ধ করতে হবে। আমি নিজেই দক্ষিণ জানালার পাশে খুলে দিয়ে পূর্ব পাশে গেলাম। এইবার আমি পূর্ব পাশের জানালাও খুলে দিলাম, দুটোই খোলা। দেখি এবার ঠক ঠক করে কে। তখনই আমার চোখে যায় দক্ষিণ জানালায়। ওহো, সুপারি বাগানটা বিল্ডিং এর দক্ষিণ পাশেই। জানালা দিয়ে সুপারি বাগান খুবই 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 ভিজে গেছে, আমি বুঝতে পারছি। এবং সুপারি বাগান আমি দেখতে পাই একজন লোক হেঁটে হেঁটে চলে যাচ্ছে সুপারি বাগানের মধ্যে দিয়ে, এবং লোকটা মনে হচ্ছে এতক্ষণ আমার জানালায় পাশেই ছিল। আমি ওনার পিঠ দেখতে পাচ্ছি, অন্ধকারে কালো ছায়ার মতো লাগছে। তবে উনি একজন পুরুষ, আর দেখতে কোনো 40 থেকে 45 বছরের পুরুষের মতো নয়। আমি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাই, একে একে দৌড়ে দৌড়ে দরজা খুললাম। আমার রুমের দরজা খুলে ড্রয়িং রুমে যাই, এবং সে দক্ষিণ পাশের জানালা গিয়ে পৌঁছাতে কেউ দেখে নাই। জানালার বাইরে আমি চারপাশের লাইট মেরে দেখেছি, কেউ নেই। তবে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে ভেসে এসেছে, পচা গলার কিছু গন্ধ। কোনো বিড়াল বা কুকুর পচা গন্ধের মতো বিশ্রী গন্ধ। বমি আসার পর্যায়ে চলে আসি। তারপর আমি কি করলাম, চলে আসার পর কোনো বিড়াল বা এখানে লিখছেন আমি তখন আবার আচ্ছা, এখানে একটু ভুল লিখেছে, আমি মিলাই। ততক্ষণে আপনারা যারা ঘটনা শুনছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জায়গা, জেলা বা বিভাগের নাম লিখে জানাবেন। পরবর্তীতে আপনাদের নাম পড়ব। তো তারপর এত রাতে পুকুরে আমাদের কেউ আসবে না। এই বিল্ডিংয়ের আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। রমিত চাচাও পাহাড়ের ভিতরে থাকেন। এত রাতে পুকুরে তো আমাদের কেউ আসবে না, তাহলে ওখানে কে? আমি যখন লাইট জ্বালিয়ে পুকুরের দিকে যেতে লাগলাম, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে সব। আমি হাঁটার শব্দ শুনে সে থেমে যায়, বসে আছে পুকুর পাড়ে। আমি 5 হাত পিছনে দাঁড়িয়ে লাইট মেরে রেখেছি। সে পুকুরের দিকে তাকিয়ে আছে, লড়চড় নেই। দেখতে মহিলাই মনে হচ্ছে, চুল অনেক লম্বা লম্বা। আর একটু সামনে গিয়ে দেখি ওর পায়ের দিকে তাকায়, চোখ উল্টে যাওয়ার মতো। পায়ের নখগুলো বিশাল বড় বড়। তার উপর মহিলা কোনো ব্লাউজ গায়ে দিয়েছে হয়তো। হাতটা স্পষ্ট দেখতে পাচ্ছি, বুড়ো মানুষের হাতের মতো। আমি বুঝে গেছি এইটা সাধারণত তার থেকে 7 থেকে 8 পিছনে আছি। লাইটের উপর পিঠে চুলে জ্বালিয়ে চিকন লম্বা সাদা চুল আর কালো মিলেতেই ওনার সবকিছু চুল দেখা গেল, এবং ঠোঁট কাঁপছে আমার। আর একটু পরেই যেতে যাচ্ছিলাম, উনি এখনো এক লাফ দিয়ে পানিতে নেমে যায়। আমরা কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। এবং কি হচ্ছে এসব? আমি কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছি? যদিও নিয়ে থাকি, তবে আমার এই জগৎ ছেড়ে বের হওয়া উচিত। ভুলভাবেও ভূত বলতে কোনো কিছু আছে, এটা তো শিওর হয়ে গেলাম। চেহারা দেখা বাকি আমার। এই চেহারা দেখার চক্করে না নিজের জীবনই হারায়। না, মায়াজাল পড়ে আছি আমি। বিপদ ডাকতেই বিপদ। আমার বুক ধুকপুক করে কাঁপতে থাকে, এবং লাইট দেখে সবাই পানিতে লাফ দেয়, এবং ভয়ে আমার পেট কোমর মোচড় দেয়। আমার ডান পাশের একটা বড়ই গাছ ছিল। তৎক্ষণাৎ আমি খেয়াল করলাম সবাই যে বড়ই গাছের পিছনে কে আছে। তৎক্ষণাৎ আমি খেয়াল করলাম বড়ই গাছ থেকে আরেকটা মহিলা ঝাঁপ দিয়ে পানিতে নামলো। আমি দাঁড়ানো অবস্থায় সাহস পেলাম না, হেরে ফেললাম। তো এই ছিল মূল ঘটনার একটু কিছু অংশ। তো আমি দ্বিতীয় অংশটি আপনাদেরকে শোনাবো, কিভাবে ভূত দেখলো, এটা আসলে কি ভূত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আজকের ইমেল এপিসোডগুলোর মধ্যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম, এই ইমেল এপিসোড আপনাদের কেমন লেগেছে
অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য মর্মান্তিক একটি ভয়ঙ্কর ঘটনা নিজে নিজে তুলে ধরবো আপনাদের সামনে। জি হ্যাঁ, আমি এটাই চাই এবং এটাই করতে চাচ্ছি যে ভয়ঙ্কর ইমেল এপিসোড আপনাদের সামনে তুলে ধরবো। ডিয়ার লিসেনার, আজকের ইমেল এপিসোড, আজকের ঘটনা, আজকের ভয় আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। ঘটনা